2 বছর পর নিজ বাড়িতে এলাম। একটা মিথ্যা অপবাদের কারণে আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল। এখন আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল দিতে যাব, তখনই দরজা খোলার আওয়াজ পেলাম। দরজা খুলতে আমি কিছু বোঝার আগেই কেউ একজন আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারছি এটা মহিলা, বাট এটা কে সেটা বুঝতে পারছি না। এই কে আপনি? আমাকে ছাড়ুন বলছি। না, ছাড়বো না। কতদিন পর তোমাকে কাছে পেলাম। এই মেয়ে ছাড়ুন। চেনা নেই জানা নেই হুট করে সে জড়িয়ে ধরলো। লজ্জা করেন আপনার? লজ্জা কেন করবে? নিজের স্বামীকে তো জড়িয়ে ধরলাম। এটা শুনতে আমি অবাক। স্বামী মানে? তার মানে এটা রিহা? আমার রিহার কথা মাথায় আসতে মাথা গরম হয়ে গেল। নিজেকে অনেক কষ্ট করে রিহার কাছ থেকে ছাড়ালাম। আপনার সমস্যা কি? হ্যাঁ, এইভাবে জড়িয়ে ধরেছেন কেন? কিন্তু রিহা আমার কথার কোনো উত্তর দিল না। সে দৌড়ে ভিতরে গিয়ে সবাইকে ডাকতে লাগলো। মা বাবা কোথায় তোমরা? দেখে যাও কে এসেছে। এইদিকে রিহার এমন চিৎকার শুনে মা বাবা রুম থেকে বের হয়ে রিহাকে বলল, কি রে মা, কি হয়েছে? এটা বলতে আম্মুর চোখ গেল আমার দিকে। আম্মু আমাকে দেখে সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আর আমি আম্মুকে দেখে চোখের পানি আটকে রাখতে পারলাম না। কি দেখে কি হয়ে গেল? আম্মুকে একদম চেনাই যাচ্ছে না, একেবারে অন্যরকম লাগছে। আমি মাকে দেখে নিজেকে সামলাতে না পেরে এক দৌড় দিলাম, কিন্তু আম্মুর কাছে যেতেই থাম, কে আপনি? এইভাবে আচরণ কেন করছেন? আম্মুর মুখে এমন কথা শুনে আমি মেরে গেলাম। আম্মু, কি বলছো তুমি? আমি তোমার ছেলে আহমদ। আপনি আমার ছেলে হতেই পারেন না। আমার ছেলে কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার ছেলে তার মা বাবার কথা না ভেবে, কাউকে না জানিয়ে এভাবে চলে যেতে পারে না। মা, আমার অনেক ভুল হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর এমন করব না, কথা দিচ্ছি। বাবা, তুমি কিছু বলো না মাকে, আর এমন করব না। কিন্তু বাবা চুপ হয়ে রইল। মা, আপনি এটা কি বলছেন? উনিকে মেনে নিন মা। তুমি চুপ করো আর যাও, নিজের রুমে যাও। এই যে আপনি যেই দিক দিয়ে এসেছেন আবার সেই দিক দিয়ে চলে যান। আবার না জানি দুদিন থেকে উধাও হয়ে যাবে, আবার আমরা কষ্ট পাবো। তার চেয়ে বরং এখন আমাদের সামনে চলে যান। এই, এটা একটু। তুমি থামো, তোমাকে কিছু বলতে বলিনি। মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমাদের না জানি আর কোথাও যাব না। না, আমি আর কোথাও যাব না তোমাদের ছেড়ে, প্লিজ এমনটা করো না। তারপর বলল আর কোনো কথা বলতে চায় না, যেটা বলেছি সেটাই লাস্ট। আচ্ছা বেশ, চলে যাচ্ছি, আর ফিরবো না। ভেবেছিলাম অনেকদিন পরে মা বাবাকে কাছে পেলে বুকে টেনে নেব। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলের শাস্তি হবে এটা আমি জানতাম না। চলে যাচ্ছি। এই বলে আবারও বাইরের দিকে হাঁটা ধরলাম। মাহমুদকে আটকান, ও তো চলে যাচ্ছে। আহমদ প্লিজ যেও না। কিন্তু কারো কথায় কান না দিয়ে আমি এক পা করে বাইরের দিকে যাচ্ছি। আর মনে মনে ভাবছি, এই আম্মু বলবে দাঁড়া বাবা যাস না, কিন্তু মা আমাকে ভুল প্রমাণিত করে কিছুই বলছে না। আর আমি একদম দরজার সামনে চলে আসলাম। যখন আমি বাইরে পা রাখতে যাব তখনই দাঁড়া, আর এক পা যদি বাহিরে রাখিস তাহলে তোর পা কেটে ঘরে বসিয়ে রাখবো। আম্মুর কথা শুনে অনেক খুশি হলাম, কারণ আম্মু আমাকে যেতে বারণ করেছে। আমি দাঁড়াতে আম্মু আমার কাছে দৌড়ে এসে আমার গালে থাপ্পড় দিতে লাগলো। 2টা থাপ্পড় দিয়ে আমার গাল লাল করে দিল। আমি গালে হাত দিয়েছি তখন মা বলল। এগুলো কেন দিয়েছি জানিস? আমি মাথা নাড়িয়ে না বললাম। এগুলো দিয়েছি তার একটা কারণ, আমাদের না জানিয়ে কেন চলে গেলি। আর একটা হচ্ছে, এখন কেন চলে যাচ্ছিস কান্না করে? তুমি তো বলছো চলে যেতে। এবার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, আমি বললেই যেতে হবে? এটা বলেই আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পর মায়ের আঁচলে ছোঁয়া পেলাম, অনেক শান্তি লাগছে। দেখেছি মা বিশ্ব ঘুরে পাইনি কোথাও সুখ। সুখে আমি ঘরে মাগো, দেখলে তোমার মুখ। তুই আর কোথাও যাবি না, এখানে থাকবি। আর যদি আমাকে রেখে কোথাও যাস তাহলে আমার মরা মুখ দেখবি বলে দিলাম। মা, এমন কথা আর বলো না, আমার কষ্ট হয়। আমি কথা দিচ্ছি আর কোথাও যাব না। তখনই বাবা বলে উঠল, কেউ তো আমাকে দেখছে না, কেনই দেখবে? তার মায়ের আঁচলে সে তো আছে, আর কারো কষ্ট কি আর তার দেখা লাগবে? আমি তো বুঝে গিয়েছি বাবা আমাকে বলছে। তাই আমি মার কাছ থেকে গিয়ে বাবার কাছে গেলাম আর বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বাবা, আমি অনেক ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম না আমি চলে যাওয়ায় তোমাদের এত কষ্ট হবে। সরি বাবা। আরে দূর, ক্ষমা তো তোর কাছে চাওয়া দরকার। আমরা যে ভুল করেছি তোর সাথে। না না বাবা, বাবা মা কখনো ভুল করতে পারে না। আমি দোষটা হয়তো বা করিনি, কিন্তু যদি করতাম তাহলে একদম ঠিক কাজ করছো। তাই বলছি সব ভুল আমারই। আর আমাদের ছেড়ে যাস না বাবা। না, আর যাব না। হয়েছে, বাপ ছেলের কথা বলার সময় আরও পাবা। এখন আহাম্মদ যাও,
রুমে গিয়ে রেস্ট নাও। আর রিহা মা, তুমি আসো রান্নাঘরে। এটা বলতে রিহা খুশি মনে রান্নাঘরে চলে গেল। তুমি একদম আমার খুশি দেখতে পাও না। যখন একটু ভালো থাকতে চাই অমনি তুমি কিছু না কিছু করবা। যা বাবা, রেস্ট নে। একটু পর রাতে খাবার আমি তোকে নিজের হাতে খাওয়াই দিব সবসময়। তোর মা দেয়, আজ আমি দিব। কি খাবি না আমার হাতে? হ্যাঁ বাবা, খাবো না মানে 100 বার খাবো। এই বলে আমি আমার নিজের রুমে গিয়ে হবাক। আমার রুমটা সে আগের মতোই আছে একেবারে। হয়তো মামুন বলেছে আমি আসবো, তাই গুছিয়ে রাখছে হয়তো। আমি আর কিছু না ভেবে রুমে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে লাগলাম। তখনই মনে পড়লো রিহার কথা। এই মেয়েটা এখন এখানে কেন? ও তো এখান থেকে চলে যাওয়ার কথা। যদিও ডিভোর্স দেয়নি, কিন্তু সে তো আমার সাথে থাকবে না বলেছে। তাহলে এখানে কেন? দূর, যে যেখানে থাকুক না কেন তাতে আমার কি। তবে একটা ব্যবস্থা করতেই হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো কে আমার ঠোঁটে ঠোঁট রাখছে। প্রথমে স্বপ্নে ভাবলেও যখন ঠোঁটে আস্তে করে কামড় পড়লো তখন বুঝতে পারছি এটা স্বপ্ন না। তাই তাড়াতাড়ি করে চোখ খুলে দেখি রিয়া আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে। মাথাটা গরম হয়ে গেল। এই সময় আমার হাত দিয়ে দিলাম গালে এক থাপ্পড়। থাপ্পড় দিতে রিয়া আমাকে ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে রাখলো। আরে, আপনি কোন সাহস এমন কাজ করলেন? হ্যাঁ, নিজের স্বামীকে কিস করতে আবার সাহস লাগে নাকি? স্বামী? কে যেন একদিন বলেছিল তোর মতো লোচ্চা লম্পট চরিত্রহীনকে আমি স্বামী হিসেবে মানি না। এটা কে জানি বলেছে, আমার মনে পড়ছে না। একটু মনে করিয়ে দিবেন মিস রিহা? আহমদ, আমার অনেক বড় ভুল হয়েছে, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? তারপর দুজন একসাথে থাকবো হাসি খুশি ভাবে। হাসি খুশি ভাবে? কেন, এখন কি আমি দুঃখে আছি নাকি? আর দুইজন কেন? থাকলে আমি একজনই থাকবো। আমরা তো স্বামী স্ত্রী, আতলে দুইজন হতাম না? কিসের স্বামী স্ত্রী? কিসের কি? 2 দিন পর কিছুই থাকবে না। আপনি না একদিন বলেছিলেন ডিভোর্স চান? আমি সব ব্যবস্থা করছি। এখন শুধু সময়ের অপেক্ষা। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। বুঝতে পারছেন? আমি এটা বলতে রিহা আমার পায়ে পড়ে গেল আর কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ এমন করো না, তোমার পায়ে পড়ি। দরকার হলে আমি কাজের লোক হিসেবে থাকবো, তবুও আমাকে বাড়ি থেকে বের করে দিও না, ডিভোর্স দিও না। তখন আমি বললাম, আরে থাম থাম, তোর মুখে এই কথাগুলো মানায় না। আর আমার মতো চরিত্রহীন লম্পট ছ্যাঁচড়াকে তুই ভালোবেসে কি করবি? তার চেয়ে বরং ডিভোর্সের পর ভালো কাউকে দেখে বিয়ে করে নিস। তারপরেও ভালোবাসার কথাটা আর এমন ধরনের কথা আমার সামনে বলবি না। যত সব নাটক, এটা সিনেমায় চান্স পায় না কেন জানি না। এটা বলে রুম থেকে বের হয়ে নিচে চলে আসতে লাগলাম। এদিকে রিহা সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, এবং এটাও জানি আহমদ তুমি এখনো আমাকে ভালোবাসো। তাই আমি যে করেই হোক তোমার মন জয় করে আবার তোমার বুকে ফিরবো। আমি নিচে যেতেই মা বলল, কিরে, তোকে ডাকতে রিহাকে পাঠালাম, এখন দেখি তুই আসলি, রিহা আসলো না। এটা বলে রিহাকে ডাকতে লাগলো, রিহা, ওই রিহা, তাড়াতাড়ি নিচে আয় বলছি। আসতেছি মা। তাড়াতাড়ি আয়। এদিকে বাবা বলতে লাগলো তাকে ভাত দিতে, সে আমাকে নিজ হাতে খাইয়ে দেবে। তারপর মা খাবার দিতেই বাবা আমাকে খাইয়ে দিতে লাগলো আর আমি খেতে লাগলাম। এদিকে রিহা নিচে আসতে আমাকে দেখলো বাবা খাইয়ে দিচ্ছে। এটা দেখে কেমন যেন অসহায় দৃষ্টিতে দেখতে লাগলো। আব্বু তাড়াতাড়ি খাইয়ে দাও, নয়তো কারো নজর লাগতে পারে। আমার এমন কথা শুনে মা বুঝতে পেরে রিহাকে বলল, এই রিহা মা, আমি তোকে খাইয়ে দিব। সত্যি? আয়। এটা বলতে রিহা মার কাছে গেল আর মা রিহাকে খাইয়ে দিতে লাগলো। আর রিহা আমার দিকে তাকে একটা চোখ টিপ মারলো। এতে আমার হিংসা হতে লাগলো। কিছু বলতেও পারছি না, না কিছু করতে পারছি। তারপর চুপচাপ খেয়ে রুমে এসে খাটে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রিহা এসে কিছু না বলেই আমার পাশে শুয়ে পড়লো। এটা দেখে আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে তাকে বলতে লাগলাম, এই আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে? তুমি আমার স্বামী, আর আমার স্বামীর রুমে আমি থাকবো না, এটা কি করে হয়? ও, তা খাটে কেন? তো খাটে থাকবো না তো কোথায় থাকবো? কেন নিচে থাকবেন? নিচে তো অনেক জায়গা আছে, যান গিয়ে নিচে থাকেন। আমি তো নিচে কখনো থাকিনি, আর তোমার সাথে থাকলে তো কিছু হবে না। এমন করছো কেন তুমি? আমার কিছু হবে না এটা ঠিক, কিন্তু আপনার সমস্যা হতে পারে, কারণ আমি একটা চরিত্রহীন লম্পট ছ্যাঁচড়া। আমার তো আবার বিশ্বাস নাই যদি কিছু একটা করে ফেলি। আমার মুখে এমন কথা শুনে রিহা মন খারাপ করে বলল, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমাকে কি ক্ষমা করা যায় না? আমি বললাম, আমি কারো কথায় ফিরিয়ে দিচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। কেউ তো দোষ করেনি যে তাকে ক্ষমা করব। সে তো আমার অবস্থান দেখিয়ে দিয়েছে, তাই আমি নিজের অবস্থা বুঝে কথাগুলো বলছি। আচ্ছা, ক্ষমা করা লাগবে না, খাটে একটু জায়গা দাও, আমি ঘুমাই, নিচে ঘুম আসবে না। হো, এই ব্যাপার? এই নেন, পুরো নিয়ে নেন। এটা বলে একটা বালিশ একটা কাঁথা দিয়ে সোফায় চলে গেলাম।
তুমি আবার ওখানে চলে গেলে কেন? আমি চাই না আমার মতো কোনো খারাপ ছেলের সাথে কোনো ভালো মেয়ে থাকুক, তাই চলে আসলাম। আমার ইচ্ছে করছে না আপনার সাথে এক বিছানায় থাকতে। আচ্ছা আমি নিচে ঘুমাবো, আপনি খাটে আসেন। আমি চরিত্রহীন লম্পট ছেঁচড়া হতে পারি, মানুষত্বহীন নই যে আমার সামনে একটা মেয়ে নিচে ঘুমাবে আর আমি উপরে। এটা আমি মানতে পারবো না। প্লিজ তুমি নিজেকে এমন অপবাদ দিও না। আচ্ছা তুমি যে এত মনুষ্যত্বওয়ালা, তাহলে দুইজন মিলে থাকি। এই মেয়ে, একটা কথা বারবার বলতে হয় কেন? হ্যাঁ, আমি তোর মতো মেয়ের সাথে এক বিছানায় থাকবো না, বুঝলি? বেশি কথা বললে রুম থেকে বের হয়ে যাব। না না, রুম থেকে বের হতে হবে না, তুমি ওখানেই ঘুমাও। এই বলে রিহা কান্না করতে করতেই শুয়ে পড়ল। এদিকে আমি বুঝতে পারছি রিহা কান্না করছে, এতে আমার কিচ্ছু করার নেই। তার নিজের দোষে সে এমন কষ্ট পাচ্ছে। আমি তো তাকে কম ভালোবাসিনি। একটা কথা কি জানেন, আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, তখন সেই মানুষটি আপনাকে অবহেলা অপমান করবে, আর ফিতে কিছু উপাধি পাবেন, চরিত্রহীন লম্পট ছেঁচড়া আর বিশ্বাসের অযোগ্য। কথাটা মিথ্যা হলেও সত্যি। আমি রিহার কথা না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রিহা ঘুমতে করে দেখতে পেল আমি সোফায় নিষ্পাপ বাচ্চার মতো গুটি শুটে মেরে শুয়ে আছি। রিহা আমার দিকে একদিনে তাকিয়ে আছে আর বলতে লাগলো, ইস কি সুন্দর করে ঘুমাচ্ছে আমার জামাইটা, দূর থেকে দেখতে ভালো লাগতেছে না। আজ যদি আমি না বুঝে তাকে এমন না করতাম, তাহলে তার এই ঘুমন্ত চেহারা তার বুকে মাথা রেখে একদম কাছ থেকে দেখতে পেতাম। এভাবে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে রিহা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেল। রিহা ফ্রেশ হয়ে আসতেই দেখলো আমি এখনো ঘুমিয়ে আছি। দেখো কত বেলা হয়ে গেল, এখন বড়টা ওঠার নামগন্ধ নাই। এটা বলে রিহা আমার কাছে এসে কিছুক্ষণ ডাকতে লাগলো, কিন্তু আমার কোনো সারা শব্দ নেই। রিহার কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে আমার গায়ে হাত দিয়ে ডাকতে লাগলো। তখনই আমি রিহার হাত ধরে টান দিয়ে ওকে বুকের মাঝে জড়িয়ে নিলাম। আমার এমন কাণ্ড দেখে রিহা প্রথমে ভয় পেয়ে নিজেকে ছোটাতে চাইলেও ছোটাচ্ছে না। যদি আমার ঘুম ভেঙে যায়, যদি আমি তাকে উল্টাপাল্টা কিছু বলি, তাই সে কিছু করছে না। এমনিতেই সে তো মনে মনে অনেক খুশি হচ্ছে। অনেকদিন পর প্রিয় মানুষের বুকে মাথা রাখতে পেরেছি। কি শান্তি। আহমদ, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, শুধু চাই একটু বুকে জায়গা। এইভাবে একটু জায়গা দিলেই হবে। রিহা আমার বুকে থাকতে তার ভালোই লাগছিল, কিন্তু সে ভালো লাগে বেশিক্ষণ টেকেনি। আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ মনে হচ্ছে আমার বুকে ভারী কিছু আছে। তাই কি আছে এটা দেখতেই আস্তে করে চোখ খুলে দেখলাম আমার বুকে একটা মেয়ে মাথা রেখে আছে, আর আমি তাকে জড়িয়ে ধরে আছি। তারপর একটু ভালো করে দেখলাম এটা রিহা। আমি রিহাকে দেখে তো আমার মাথা পুরো আগুন হয়ে গেল। ওর এত বড় সাহস কি করে হলো আমার বুকে মাথা রাখার? এই বলে আমি রিহাকে একটা ধাক্কা দিয়ে সোফা থেকে নিচে ফেলে দিলাম। মরে গেলাম রে, এটা কি করে হলো? আমাকে ফেলে দিলা কেন? এই, তোর এত বড় সাহস হলো যে তুই আমার বুকে মাথা রাখিস? এটার জন্য সাহস লাগে নাকি? তুমি আমার স্বামী, তোমার প্রতি আমার পুরো অধিকার আছে। রিহার এমন কথা শুনে মাথা আরো গরম হয়ে গেল। তাই তার কাছে গিয়ে তাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বললাম, কিসের অধিকার? হ্যাঁ, স্বামীর অধিকার, তাই না? তুই তো এটা নিজেই নিজের অধিকার হারিয়ে ফেলেছিস, আর তোর কোনো অধিকার এখন নেই, বুঝতে পারছিস? এখন শুধু সময়ের অপেক্ষা, তোকে যেন আর আমার আশেপাশে না দেখি। মাইন্ডেড। রিহা গালে হাত দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, তুমি এমন করে কথা বলছো কেন? আমি তো কিছু করিনি, তুমি নিজে আমার হাত ধরে টান দিয়ে আমাকে মুখে জড়িয়ে নিয়েছো। আমি মানে? একদম মিথ্যা বলবি না। আমি ঘুমাচ্ছিলাম, আর আমি কেমনে তোর হাত ধরে তোকে নিয়ে ঘুমাবো? ও আচ্ছা, বুঝলাম। তুই এটা কেন বলছিস? আমি তো একটা খারাপ চরিত্রহীন লম্পট, তাই আমার উপর দোষ চাপিয়ে দিলি না? বাবা, ভালো, মানতে হবে। আরে তুমি উল্টো বুঝতেছো কেন? আমি বলছি, আমি যখন তোমাকে ডাক দিতে গেছিলাম তখন তুমি ঘুমের মাঝে আমার হাত ধরে আমাকে বুকে টেনে নিয়েছো। তো তুই আমাকে ডাকবিও কেন? তোর কোনো অধিকার নেই আমাকে ঘুম থেকে ডাকার। কিছু দিনের জন্য আছিস, থাক, তারপর গাঁটটি বেঁধে চলে যাবি। প্লিজ এমন কথা বলো না, তুমি যেটা বলবে সেটা করব, তারপরও তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। আপাতত তোর এই ভালো মুখটা আমার সামনে আর দেখাবি না, যা আমার সামনে থেকে। আচ্ছা আমি এত বেশি ভুল করেছি যে তুমি আমার মুখ দেখতে চাও না, তাই তো? হ্যাঁ, তোর মতো মেয়েকে দেখলো আমার গা চলে। কোনোভাবে কি আমাকে মেনে নেওয়া যায় না? কি মেনে নিতে বলছিস তোকে? যে মেয়ে নিজের স্বামীকে সম্মান করতে জানে না, সবার সামনে থাপ্পড় দেয়, বান্ধবীদের সামনে কাজের লোক বলে অপমান করে, সেই মেয়েকে আমার বউ হিসেবে মেনে নেব? ভাবতেই অবাক লাগে। তুই তো কারো বউ হওয়ারই যোগ্য না। রিহা আমার পায়ে পড়ে বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে বুকে টেনে নাও। এই কথা বলাতে ওকে আমার থেকে টান মেরে দূরে সরিয়ে দিলাম। এই, ছাড় আমাকে। এখন কেন বুঝতে পারছিস যে তুই ভুল করেছিস? আমি যখন বলতাম তখন কেন এটা মনে ছিল না? আর তোকে বুকে জড়িয়ে নেওয়ার কথা বলছিস, আমার আজও মনে আছে আমার সাথে তুই কিভাবে পশুর মধ্যে আচরণ করেছিস। আমি তো তেমন কিছু করছি না। আমি যদি এমন করি তাহলে তোর আর আমার মধ্যে পার্থক্য কিছু থাকবে না।
আর বলে যা আমাকে, আমার মতো চরিত্রহীন লম্পটকে। আর কয়েকটা দিন পর যখন মুক্তি দিয়ে দেব, তখন ভালো চরিত্রবান দেখে বিয়ে করে সুখে থাকিস। আমার কারো মায়া ভালোবাসা লাগবে না, আমি একাই ঠিক আছি। প্লিজ এমনটা করো না, তা না হলে আমি বাঁচবো না। মায়াবী মুখটি তোমার দেখে লাগে সুখ, কি জানি কি আছে ওই মুখে, দেখে জোড়ায় বুক। ঘুমাও তুমি প্রিয় ওই সূর্যের লাল রক্ত মাখা বিকেলে, নিস্তব্ধ ধৃতিতে সুর বাজুক তাহার সাথে তুমি যাকে ভালোবাসো। যা এমন ছন্দ অন্য কোথাও মারিস। আর তুই মরলে তাতে আমার কি? তুই কি করবি না করবি, যত সব ফাউল ঢং। এটা বলে আমি ফ্রেশ হতে গেলাম। ধুর, দিনটা ঝামেলা দিয়ে শুরু হলো, কি যে হয় সামনে কে জানে। এদিকে আমার এমন কথাটা রিহার বুকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সে কান্না করছে আর বলছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না আহমদ? তুমি যতটা কাছে ততটাই বেঁচে থাকার স্বাদ আছে, তুমি দূরে হারালেই ঘুমের অবসাদ। এইদিকে আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করতে লাগলাম। তখন বাবা জিজ্ঞাসা করলো, আম্মু, তুই এত বছর পর কোথায় ছিলি? আর পড়ালেখা কি করছিস? এরপর আমি যেদিন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম তারপরে সব কিছু বললাম। এখন অনার্স প্রথম বর্ষে 2য় সেমিস্টারে। ও ভালো, এখন পড়ালেখার পাশাপাশি আমাদের কোম্পানিটাও দেখবি। কিন্তু বাবা, আমার ভার্সিটি তো ঢাকায়। তো কি হয়েছে, এখানে ট্রান্সফার হয়ে চলে আসবি। তোর মা ঠিকই বলেছে। আর তুইও আমাদের বলেছিস, আমাদের ছেড়ে আর কোথাও যাবি না। আচ্ছা, তোমরা যা বলো আমি তাই করব। এটা বলেই খেতে লাগলাম। আচ্ছা, আহমেদের মা আফরিন কবে আসবে? অনেক দিন হলো নাতনিকে নিয়ে খেলা করি না। আজ একটা নিজের ঘরের নাতনি নাই বলে দূরের নাতনিকে আদর করার জন্য অপেক্ষা করতে হয়। এত সময় হলে আসবে। এখন তো তোমার মেয়ের অনেক কাজ, তাই না? ও, আপনাদের তো বলা হয়নি, আমার আপুর একটা ছেলে হয়েছে। আমি এখনো তাকে দেখিনি। কিন্তু আম্মু কি বোঝাতে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না, তাই চুপচাপ খেতে লাগলাম। আচ্ছা রিহামা, আমার ঘরে নাতি নাতনি কখন আসবে? আমারও তো ইচ্ছে করে প্রতিদিন নাতি নাতনির সাথে খেলা করতে, তাই না? এটা বলতে রিয়া একটু লজ্জা পেয়ে বলল। সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। রিহার কথা শুনে আমি কাশি দিতে লাগলাম। তখন মা তাড়াতাড়ি করে পানি দিল, আর আমি পানি খেয়ে নিলাম। এই তোর কি হয়েছে? না কিছু হয়নি, এটা বলে হাত ধুয়ে উঠে রুমে চলে আসলাম। ছেলে মনে হয় লজ্জা পেয়েছে। তুমিও না যেখানে সেখানে যেটা সেটা বলে দাও। তো বল না, সবাই যখন তার নাতি নাতনিকে নিয়ে খেলা করে তখন আমার অনেক কষ্ট হয়, বুঝতে পারলে? আর রিহামা তাড়াতাড়ি খুশির সংবাদ পাই যেন। আমি রুমে এসে মোবাইল টিপতে লাগলাম। তখনই মামুন কল দিয়ে বলল তার সাথে নাকি শপিং করতে যেতে হবে। আমি দেরি না করে বাসা থেকে বেরোয় শপিং মলে চলে গেলাম। তারপর মামুনের সাথে শপিং করতে লাগলাম। শপিং শেষ করে একটু রেস্টুরেন্টে বসে খাবার খেতে লাগলাম। এমন সময় রেস্তোরাঁর বাইরে একটা মানুষকে দেখে আমার চোখ আটকে উঠল। খুব চেনা চেনা লাগছে। তারপর একটু ভালো করে দেখে চিনতে পারলাম যে রাকে। তারপর সেই দিক থেকে চোখ সরিয়ে খাবার খেয়ে বিল মিটিয়ে মামুনকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায়। তার আগে একটা কাজ করেছি, সেটা নয় পরে জানবেন। বাসায় এসে মা বাবাকে তাদের জন্য করা যে শপিং এনেছি তা দিলাম। এদিকে এগুলো দেখে রিয়া কিছুটা মন খারাপ করলো, কারণ তাকে কিছু দেইনি, তার জন্য কিছু আনিনি। তাই আম্মু আব্বুকে ব্যাগগুলো দিয়ে যখনই আমি রুমে আসতে যাব তখন আম্মু দাঁড়াতে বলল। আমিও দাঁড়িয়ে গেলাম। রিহামার জন্য কিছু আনিসনি? না, কেন? তার তো অনেক আছে, আবার কি জন্য? বিকালে রিহামাকে সাথে নিয়ে যাবি আর তাকে শপিং করিয়ে দিবি। পারবো না। তোকে পারতে হবে। মা থাক, আমার লাগবে না। তুমি চুপ থাকো, তোমাকে কিছু বলতে বলছি। ও তো বলেছে ওর লাগবে না, তাহলে? তাহলে আমাদের ও লাগবে না, তোর শপিং ব্যাগ তুই রাখ, এই বলে আমার হাতে দিয়ে দিল। এগুলো তোমাদের জন্য আনছি, আমাকে দিলা কেন? বৌমাকে যদি কিছু শপিং করতে নিয়ে যেতে পারিস তাহলে তবে আমি এই সব নিব, তার আগে নয়। কি আর করার, ইচ্ছে না থাকা সত্ত্বেও ওই মেয়েকে নিয়ে যেতে রাজি হলাম। ঠিক আছে, আমি নিয়ে যাব, এখন তোমরা তোমাদেরগুলো নাও। এই বলে মাকে সব শপিং ব্যাগ দিয়ে নিজের রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে বসে বসে ভাবতে লাগলাম, যত এই মেয়েকে এড়িয়ে চলতে চাই তত আমার কাছে চলে আসে। না, এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে, না হলে অন্য কিছু হয়ে যাবে। আচ্ছা, আমি তো তার থেকে দূরে থাকতে চাইনি, আমি তো তার কাছে থাকতে চাইছি, কিন্তু সে তো আমাকে দূরে ঠেলে দিল। তাহলে কেন আমি দূরে থাকবো না? আমি ওর কাছে থেকে দূরে দূরেই থাকবো। এইসব ভাবতেছি তখনই দুপুরের খাবার খেতে ডাকলো। তাই আমি দেরি না করে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে চুপচাপ ঘুমিয়ে গেলাম।
একটু পরে রিহা এসে দেখলো আমি ঘুমিয়ে আছি। রিহা আমার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে আর ভাবছে। মায়াবী মুখটি তোমার দেখে লাগে সুখ, কি জানি কি আছে ওই মুখে, দেখে জুড়ায় বুক। ঘুমাও তুমি প্রিয় ওই সূর্যের লাল রক্ত মাখা বিকেলে, নিস্তব্ধ ধৃতিতে সুর বাজুক তাহার সাথে তুমি যাকে ভালোবাসো। রিহা আমার মুখের দিকে তাকিয়ে এগুলো মনে মনে ভাবতেছে। হঠাৎ আমার মুখের দিকে একটু খেয়াল করতেই তার মাথায় বুদ্ধি আসলো। রিহার মাথায় ঘুরতে লাগলো আমাকে কিস করবে নাকি করবে না। আবার নিজেই বলতে লাগলো যেটা হবার পরে হবে, আমি তো আর কাউকে দিচ্ছি না, আমার স্বামীকে দিচ্ছি। এটা বলে যেভাবে সেই কাজ। রিহা আস্তে আস্তে আমার সামনে এসেই আমার ঠোঁটে আলতো করে কিস দিয়ে সে দৌড় দিয়ে আমার রুম থেকে বের হয়ে গেল। যদি আমি রেগে যেয়ে কিছু করি তাই। বিকেলবেলা আম্মুর ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে গেল। মা, কেন ডাকতেছো? কেন রে, তোর মনে নেই? কি? কি মানে? হারামজাদা, তুই বৌমাকে শপিং করাতে নিয়ে যাওয়ার কথা ছিল না? এটা তো বিকালে, এখন কেন ডাকছো? তোর কাছে কি এখন বিকাল লাগছে না 4টা বাজে? তাড়াতাড়ি ওঠ, না হয় ঝাঁটার বাড়ি খাবি বলছি। আম্মুর এমন ধমক শুনে আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে রেডি হতে লাগলাম আর আম্মু চলে গেল। আমি রেডি হয়ে নিচে গিয়ে মাকে বললাম, মা আমি তো রেডি, তোমার বৌমা কই? মা রুম থেকে বলে উঠলো, গরুর মতো না চিল্লে একটু অপেক্ষা কর। কি আর করব, আমি অপেক্ষা করতে লাগলাম। একটু পর পিছন থেকে রিহা বলে উঠলো, চলো দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি পিছনে ফিরতে পুরো অবাক হয়ে গেলাম, কারণ পিছনে ফিরতে আমি দেখতে পেলাম একটা বোরখা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। এই, কে আপনি? কে মানে? আমি তোমার বউ রিহা। কি, আপনি রিহা? এবার ঢং না করে চলো তো। চলেন। এরপর দুইজন মিলে বাইরে যেতে লাগলাম। মনে মনে কোনো অজানা কারণে খুশি খুশি লাগছে। বাসার বাইরে এসে একটা রিক্সায় উঠে পড়লাম আর রিক্সা তার আপন গতিতে চলতে লাগলো। একটু পরে মলে আসতেই রিক্সা ভাড়া মিটিয়ে চলে আসলাম আমার জল্লাদ বউকে শপিং করিয়ে দিতে। তারপর শুরু হলো শপিং যুদ্ধ। একবার এই দোকান একবার ওই দোকান, কিন্তু মহারানীর কিচ্ছু পছন্দ হচ্ছে না। তার এমন ছোটাছুটি করতে করতে সন্ধ্যা 7টা বেজে গেল। আচ্ছা, আপনি কি আমাকে একটা কথা বলবেন? কি? এই যে 3 ঘন্টা ধরে এই দোকান ওই দোকান ঘুরতেছেন, কিছু নিচ্ছেন না কেন? কিছু পছন্দ হচ্ছে না, তাই নিতে পারছি না। এটা অনেক আগেই বলতে পারতেন, তাহলে আর আগে চলে যেতে পারতাম। এটা বললে প্রিয় মানুষের সাথে কি ঘোরা যেত? তাছাড়া আপনিও আগে জিজ্ঞেস করতে পারতেন, আপনি করেননি কেন? ওর এমন কথা শুনে ইচ্ছে করছে এখানে একটা লাগিয়ে দিতে, মানে থাপ্পড় আর কি। এই, এত কথা না বলে বাড়ি চল, এমন ঢং আমার সহ্য হচ্ছে না। বাড়ি যেতে পারি, কিন্তু আমার হাতে যদি শপিং ব্যাগ না দেখে তাহলে আম্মু কি করবে সেটা তো আপনি জানেন। আরে মেরি, ধ্যাত তেরি, কি যে করি আপরটাকে নিয়ে। আচ্ছা, এখন কি করলে আপনি শপিংটা করবেন? বেশি কিছু না, আমি তোমার হাত ধরে হাঁটবো আর তুমি আমার জন্য জামা পছন্দ করে দিবে। না, এটা কখনোই সম্ভব না। তাহলে আমার শপিং করার কোনো সম্ভাবনা নেই। আমি কপালে থাপড়াতে লাগলাম নিজে। হায় আল্লাহ, আমি এই কোন ঝামেলায় পড়লাম। আমি তো মাকে বলবো, উনি আমাকে শপিং করিয়ে দেয়নি। আচ্ছা বাবা, থাম থাম, আর কিছু করা লাগবে না। এই নে আমার হাত ধর, আর আমি তোকে জামা পছন্দ করে দিচ্ছি। বাবা, জীবনে বেঁচে থাকলে তোকে নিয়ে শপিংয়ে আর আসবো না। এখন চলো আমার সাথে, যান। এর এমন ঢং দেখে ইচ্ছে করছে অনেক কিছু করতে, কিন্তু কিছু করতে পারছি না। যাই হোক, অনেক কষ্ট করে ডাইনিংয়ে শপিং করে দিলাম। তারপর বাসায় চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ আরাম করার পর খাবার খেয়ে সোফায় শুয়ে পড়লাম। আজ তাড়াতাড়ি শোয়ার কারণ হচ্ছে কাল মামুনের বিয়ে, অনেক কাজ সেখানে, তাই আর কি একটু তাড়াতাড়ি ঘুমাতে গেলাম। একটু পর রিহাও আসলো আর সোফার সামনে দাঁড়িয়ে থাকলো। মনে হচ্ছে কিছু বলবে। কিছু বলবেন? না মানে এত পেঁচিয়ে না বলে তাড়াতাড়ি বলেন, কি বলবেন? চলো একসাথে বিছানাতে ঘুমাই। কেন, সবাই থাকলে কি সমস্যা? নাকি সবাই থাকলে কোনো অপবাদ দিতে পারবি না, তাই বিছানায় নিয়ে যাচ্ছিস, তাই না? আজব, আমি তোমাকে অপবাদ কেন দিব? আর কি দিব অপবাদ? কেন, তোর মতো মেয়েকে আমার জানা আছে, হয়তো দর্শক বলে অপবাদ দিবি। তুমি এটা বলতে পারলে? তুমি আমার স্বামী, তোমাকে কেন আমি এমন অপবাদ দিব? আগে তো স্বামী ছিলাম, তখন কিভাবে দিছিলি চরিত্রহীন লম্পট ছেঁচড়া। প্লিজ ওই কথাগুলো ভুলে যাও না। কিছু কথা, কিছু মুহূর্ত, অনুভূতি কখনো বলা অসম্ভব, যেগুলো হচ্ছে এক প্রিয় মানুষের সাথে কাটানোর সময় আর একটা প্রিয় মানুষের দেওয়া কষ্ট, অবহেলা। তাহলে তুমি আমাকে কখনো মেনে নিবে না? না, নিব না। যা তো, কানের কাছে যেন আর ঘ্যান ঘ্যান না করে, একটু ঘুমাতে দে, যত সব ফাউল। এটা বলে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। এইদিকে রিহা সেখানে দাঁড়িয়ে কান্না করছে। এতে আমার কিচ্ছু করার নেই, এটা তার কর্মের ফল। আমি যে কখন ঘুমিয়ে গেলাম তা বলতে পারবো না। ঘুমোচ্ছিলাম, এমন সময় সোফা কাঁপতে লাগলো। আমি তো ভয় পেয়ে তাড়াতাড়ি সোফা থেকে উঠে পড়লাম। তারপর সোফার দিকে তাকিয়ে দেখি সাইডে থাকা ফোনটা ভাইব্রেশন হয়ে এমন করছে।
আমি কি না কি মনে করছি। তারপর ফোনটা হাতে নিয়ে দেখি কেউ কল দিয়েছে। আমি কল ধরলাম। হ্যালো। স্যার আসবেন না। আসতেছি। তোরা ভালো করে আদর যত্ন কর শালাকে। এটা বলে ফোন কেটে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রাতে 1টা বাজে। কি আর করার, আস্তে আস্তে চুপচাপ কেউ যাতে না টের পায় সেইভাবে বাড়ি থেকে বের হলাম। উদ্দেশ্য এখন আমাদের পরিত্যক্ত গোডাউন। তারপর চলতে শুরু করলাম। বেশি দূরে না হয় 10 মিনিটে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে গোডাউনের দরজা খুলে ঢুকে পড়লাম। এই শালা জ্ঞান ফেরা। জি স্যার। এটা বলতে একটা ছেলেকে বাঁধা লোকটাকে জাগানোর জন্য গরম ফুটন্ত পানি মেরে দিল। লোকটার মুখে গরম পানি পড়তেই লোকটা চিৎকার দিতে লাগলো, কিন্তু আফসোস তার আওয়াজ আর কেউ শুনতে পারবে না, কারণ তার মুখে কাপড় দেওয়া। তারপর ছেলেটা আমাকে দেখতে পেয়ে কিছুটা চমকে গেল। এই শালা কিছু বলতে চায়, তাকে বলতে দে। এটা বলতেই লোকটার মুখ থেকে কাপড়টা খুলে গেল। তুই এখানে? আমি এখানে। তাহলে চিনতে পারলি? আমাকে ধরে আনলি কেন? তুই জানিস না আমার কত পাওয়ার আছে? অনেক আগের হিসাব বাকি, তাই ধরে আনলাম। আর তোর পিছনে কে আছে না আছে সেটা আমার দেখার টাইম নাই। তুই শুধু আমার হাতটা একবার খোল, তারপর দেখাচ্ছি সেদিন যেভাবে মারছিলাম আজ সেইভাবেই মারব। তার এমন কথা শুনে আমি হাসতে লাগলাম। তারপর বলতে লাগলাম, তোর হাতটা খুলে দিলে কি করবি মিস্টার নেহাল? আপনারা ঠিকই ধরেছেন। আমি যাকে ধরে আনছি সে হচ্ছে নেহাল। সেদিন যেভাবে মেরেছিলাম সেইভাবে মারব, একেবারে খেয়ে দিব, বুঝতে পারলে? তুই হয়তো ভুলে গেছিস এটা তোর এলাকা না, এটা আমার এলাকা, বুঝতে পারছিস? তোর এত কথা কেন বলছি তোর সাথে? যেটার জন্য এনেছি সেটাই সেরে নেই। এই তোরা কই, আমার জিনিসগুলো আন। জি স্যার, এই নিন, আপনি যেগুলো কিনে আনতে বলেছেন সব নিয়ে আসলাম। এগুলো ওর সামনে রাখ, আর একটা চেয়ার নিয়ে আয়। তারপর একটা ছেলে গিয়ে একটা চেয়ার নিয়ে আসলো। আমি চেয়ারটা নিয়ে নেহালের সামনে গিয়ে বসলাম। এখন আপনারা আবার ভাবতেছেন আমি কি মাফিয়া হয়ে গেলাম নাকি? আরে না, আমি যাতে আবার পালিয়ে না যাই এবং আমাকে যাতে কেউ আক্রমণ করতে না পারে, তাই বাবা এইসব গার্ড নিয়োগ দিছে যারা আমার আশেপাশে থাকে। আমি আর কি করবো, সুযোগের সদ্ব্যবহার। এরা তো আমার কথা শুনবে, তাই একটু মাথাটায় শয়তানের লাড়া দিল। তারপরে হয়ে গেল এইসব। আমি নেহালের সামনে বসে ব্যাগটা খুলতে একটা চাপাটি প্লাস বিভিন্ন রকম ছুরি ইত্যাদি ছিল। এসব দেখে নেহাল তো ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, এ এ এ এ- এ আহম্মদ, তুই এগুলো কেন বার করছিস? দেখতে চাচ্ছি আর কি কোনটা কেমন ভালো কাজ করে। নেহাল ঢোক গেলে বলতে লাগলো, মামুনি। মানে এটা খুব সহজ। এই তোরা 2 হাত ধর। আমার কথা বলতে দেরি আর গার্ড 2জন নেহালের হাত ধরে টেবিলে রাখতে দেরি হলো না। ভাই আমাকে তুই মাফ করে দে, আমার ভুল হয়েছে। তুই যা বলবি আমি তাই করব, কিন্তু আমাকে ছেড়ে দে। কান্না করে। তোকে ছেড়ে দেব? তোকে ছেড়ে দিলে তো মানুষত্ব মরে যাবে। আচ্ছা, তোর কাছে এমন কত মেয়ে বলেছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তুই কি ছেড়ে দিছিস? আচ্ছা, অন্য মেয়েদের কথা বাদই দিলাম। নীলা তো তোকে ভালোবাসতো, কিন্তু ওর সাথে কেন এমন করলি? আমি মানছি নীলা আমার সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু সব তোর কারণে। এখন তুই বল, তোর মতো অমানুষকে কি করা যায়? নীলাকে কেন মেরেছিস? নেহাল বলতে লাগলো, আমি শুরু থেকে নীলাকে পছন্দ করতাম, তার দেহকে, কিন্তু প্রথম বাদ ছিল তুই। তাই তোকে সরিয়ে আমি নীলাকে কাছে পেতে চাইছিলাম এবং কাছেও পেয়ে গেছি। আমার যখন ইচ্ছে করতো তখন তার সাথে থাকতাম। একদিন নীলা বলল ও মা হতে চলেছে এবং আমাকে বিয়ে করার জন্য প্রচুর চাপ দিচ্ছে। আমি আর উপর বিরক্ত হয়ে গেছিলাম এবং তাকে বললাম, তোর মতো করে মেয়ে প্রতিদিন আমার এই বিছানায় থাকে আর তুই বলছিস আমাকে বিয়ে করতে? তুই ভাবলি কি করে তোর মতো নষ্ট মেয়েকে আমি বিয়ে করব? কি বলছিস তুই? আমাকে ভালোবাসতি না, তাই না? আমি শুধু তোর ভুলের পাত্র, এটাই তো? হুম। আমি তোর এই ভালো মানুষের ভেতর যে অমানুষের চেহারাটা আছে না, ওইটা বের করব, বুঝতে পারছিস? ছাড়বো না তোকে, আমি সব বলে দেব। তুই আহমেদকে মেরেছিস, তখন বুঝতে পারবি। নেহাল বলল, নীলার এমন কথা শুনে সে নাকি ঘাবড়ে গিয়েছে, তাই তাকে মেরে দিয়েছে। ছি, তোর মতো একটা অমানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভাই আমি অনেক গুনাহ, অনেক খারাপ কাজ করেছি। আমি জানি আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু আমার উপর একটু দয়া কর। আমি নিজে পুলিশের কাছে গিয়ে ধরা দেব, তাও আমাকে মারিস না, এতটুকু কর ভাই। আরে আমার কি পাগলা কুকুরে কামড়াইছে যে আমি তোকে মারতে যাব? আর তোর কষ্ট করে পুলিশের কাছে যাওয়া লাগবে না, পুলিশ এখানে আছে। এতক্ষণে তোর মুখ থেকে সব স্বীকার করানোর জন্য এমন ভয় দেখাচ্ছিলাম। নিজাম ভাই আসেন, আপনার অপরাধীকে ধরে নিয়ে যান। তারপর পুলিশ এসে নেহালকে ধরে নিয়ে যাচ্ছে।
আর তখন পুলিশ অফিসার বলল, ধন্যবাদ আহমেদ ভাই, আপনার মতো মানুষ হয় না। তখন আমি বললাম, আরে ভাই পাম দিয়েন না, আমি এত ভালো মানুষ না। আচ্ছা ভাই, এই বলে বাসার দিকে হাঁটা দিলাম। বাসায় সাবধানে ঢুকেই সাবধানে আবার শুয়ে পড়লাম আর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতে একটু অবাক হলাম, কারণ আজ রিহা ডাকলো না। বিছানায় তাকে দেখি সে নাই। কি ব্যাপার, রিহা কোথায় গেল? আজ আমাকে ডাকলো না কেন? পরক্ষণেই বললাম, যা হয়েছে ভালো হয়েছে, মনে হয় কালকের কথা মাথায় ঢুকেছে, না হলে তো ডাকতে ডাকতে মাথা খেয়ে ফেলতো। এইসব ভাবতে ভাবতে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতেই সবাই তাকে ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে তাকে দেখি মামুন। হ্যালো মামুন। শালা রাগ তোর মামুন, কয়টা বাজে এখন আসলি না যে? আরে রাগিস কেন, আসবো, এই তো মাত্র ঘুম থেকে উঠলাম, এখন অনেক সময় আছে। শালা এইদিকে দুপুর হয়ে যাচ্ছে আর উনি বলে সময় আরও আছে। আঙ্কেল আন্টি চলে এসেছে, তাড়াতাড়ি আয় হালা। মামুনের এমন কথা শুনে কয়টা বাজে এটা দেখতেই স্ক্রিনে তাকাতে আমি অবাক, কারণ 10:30 বাজে। দোস্ত আমি আসতেছি ভাই, রাগ করিস না। এটা বলেই ফোন কেটে তাড়াতাড়ি রেডি হতে লাগলাম আর ভাবতে লাগলাম, মা বাবা চলে গেছে মানে, তাহলে রিহা কেন যায়নি? এটা বলতেই কোত্থেকে যেন রিহা রুমে ঢুকলো। ওই এখন সময় হয়েছে ঘুম থেকে ওঠার। হ্যাঁ সময় হয়েছে, তাতে আপনার কি? আমার কিছু না, রেডি হয়ে গেছেন, একটু দাঁড়াও আমি রেডি হয়ে নিই। আপনি কেন রেডি হবেন? ও মা, বিয়েতে যাব না? তো বিয়েতে যখন যাওয়ার এত ইচ্ছে, মা বাবার সাথে যাননি কেন? মা বাবা আপনার সাথে যেতে বলছে। মা বাবা বলে আমার সাথে যেতে হবে? বেহায়া কোথাকার, নিচে আসেন তাড়াতাড়ি। আমি কথাটা বলে নিচে গিয়ে ফোন টিপতে লাগলাম। এদিকে আমার এমন কথা শুনে রিহা চোখ দিয়ে পানি পড়তে লাগলো। যে ছেলে আমার মুখের উপর কথা বলতো না, সেই ছেলে আজ আমাকে কষ্ট দিয়ে কথা বলে। আজ বুঝতে পারছি ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট অবহেলা সহ্য করা যায় না। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু কোনো অজানা শক্তির জন্য পারছি না। এদিকে আমি ফোন টিপছিলাম, তখনই আমার গার্ড কল দিয়ে বলল, ভাই, নেহালকে তো ইনকাউন্টার করা হয়েছে। কিছুটা অবাক হলাম, কেন করেছে? ভাই, সে নাকি পালিয়ে যেতে চাইছিল, তাই গুলি করা হয়েছে। এতে পিঠে গুলি লাগার কারণে মারা গিয়েছে। ও, যা যেটা প্রাপ্য সেটা পেয়েছে। কার কি প্রাপ্য? হঠাৎই পিছন থেকে কথাগুলো বলায় একটু ভয় পেয়ে গেলাম। পেছনে ফিরতে দেখলাম রিহা। কিছুটা অবাক হলাম তার এমন সাজ দেখে। পরেক্ষণে কেন জানি মনে মনে খুশি হলাম, কারণ সে একটা বোরখা পরে আছে। কিছু না, এখন যেতে পারি নাকি? যেতে পারেন। বাসা থেকে বের হয়ে দরজায় তালা দিয়ে যখন রাস্তায় রিক্সার জন্য দাঁড়ালাম, তখনই, আচ্ছা আজ আপনার বাইকে করে যাই? বাইকে করে কেন? রিক্সা করে গেলে কি হবে? আমার যেতে ইচ্ছে করছে, তাই চলো না বাইকে করে যাই। না, আপনার আবার সমস্যা হবে। যদি চরিত্রহীন লম্পট ড্রাইভারের সাথে আপনাকে আপনার কোনো ফ্রেন্ড দেখে, তাহলে সমস্যা হবে। তাই রিক্সা করে যাওয়াই ভালো হবে। আমার এমন কথা শুনে রিহা মন খারাপ করে বলল, এইরকম করে কথা বলছো কেন? কোনো সমস্যা হবে না, প্লিজ চলো না, প্লিজ 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 চলো। মেয়েটা এমন করে বলছে, তার কথা আর ফেলতে পারলাম না। আচ্ছা আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। এটা বলে বাইক টেনে রিহার সামনে আসলাম। রিহা বাইকে উঠে আমাকে জড়িয়ে ধরলো। রিহা জড়িয়ে ধরাতে আমার পুরো শরীর কেমন যেন এক শিহরণ বয়ে গেল। এই কি করছেন? এমনভাবে জড়িয়ে ধরছেন কেন? এইভাবে না ধরলে যদি পড়ে যাই, তাই ধরলাম। এত যখন ভয় করে তাহলে উঠলেন কেন? এত কথা না বলে চলেন তো, দেরি হয়ে যাচ্ছে। তারপর আর কিছু না বলে বাইক চালাতে লাগলাম। হঠাৎ একটা কথা মনে পড়লো। আচ্ছা আমি তো এই 2 বছর বাইক চালাইনি, তাহলে বাইক এত সুন্দর, আবার ট্যাঙ্ক ভর্তি তেল, এইসব কেমনে? আচ্ছা ম্যাম, আমি তো 2 বছর ছিলাম না, তাহলে? থাক আর বলতে হবে না, আমি পরিষ্কার করেছি। আর আমি বাবাকে বলেছি বাইকে তেল ভরে দিতে, যদি কোনো কাজে লাগে। আপনি কি করে জানলেন আমি এটা বলবো? ওটা তুমি বুঝতে পারবে না, যাকে মন দিয়ে ভালোবাসা যায় তার মনের কথা একটু হলেও বোঝা যায়। তাহলে না থাক, এখন বলে আর মুড খারাপ করার কোনো মানে আসে না। কি হলো, থেমে গেলে কেন? কি বলবা বলো। না কিছু না, চুপচাপ বসে থাকেন। তারপর আর কোনো কথা বলা হয়নি। একটুবার চলে আসলাম মামুনদের বাসায়। বাসায় এসেই রিহা মার কাছে আর আমি মামুনদের কাছে চলে গেলাম। সরি দোস্ত, আসতে দেরি হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠতেই পারিনি। শালা বেশি রাত জেগে ক্রিকেট খেললে উঠবি কি করে? শালা একদম বাজে কথা বলবি না। তুই কত সাধু দেখা যাবে কাল সকালে। দেখা যাবে। আমি তো আর ওই রকম বউ পাগল হমু না, বউ পেলে রুম থেকে বের হোস না তুই। দেখা যাবে কে বের হয় নাকি কে বের হয় না। দেখিস শালা। হয়েছে, এখন ঝগড়া লাগলে আর বিয়ে করতে হবে না। রেডি হতে যা শালা, আঙ্কেল আন্টিরা রওনা দিছে। যাচ্ছি শালা বউ পাগল। এটা বলে মামুন চলে গেল আর আমি সেখানে বসে থাকলাম। তখন রিহা এসে বলে উঠলো, নাও এগুলো খেয়ে নাও। না খাবো না,
আপনাকে এগুলো কে আনতে বলেছে, নিয়ে যান। বেশি কথা বলো না তো। তুমি সকাল থেকে কিছু খাওনি, নাও খেয়ে নাও। আম্মু বলছে না খেলে জোর করে খাইয়ে দিতে, এখন তোমার ইচ্ছা। এমনিতে অনেক ক্ষুধা লাগছে। রিহা আনার কারণে খেতে ইচ্ছে না থাকলেও শেষের কথা শুনে হাত বাড়িয়ে খাবারগুলো নিয়ে খেতে লাগলাম। আর রিহা আমার পাশে বসে একদিন আমার দিকে তাকিয়ে থাকলো, তাই আমি তার দিকে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ করে খাবার খেতে লাগলাম। এটা কি হলো? ওদিকে ফিরে কেন খাচ্ছ? কারো নজর লাগতে পারে, তাই সেই দিক থেকে ফিরে আসলাম। কারণ নজর লাগবে মানে? আমি তো তোমার বউ, নজর লাগলে আমার লাগবে, বুঝতে পারলে? ফিরো এদিকে বলছি, ফিরো। আমি একটা হাসি দিয়ে তার দিকে প্লেটটা দিয়ে তাকে বললাম, নেন, আমার খাওয়া হয়ে গেছে, এখন কিছু হবে না। সমস্যা নেই, আমি তোমাকে দেখলে হয় বুঝতে পারলে। এটা বুঝতে পারছি, কিন্তু কবে থেকে চরিত্রহীন লম্পট ড্রাইভারের মুখ দেখতে ইচ্ছে হলো আপনার? না মানে একসময় একজন বলেছে আমার চেহারা নাকি তার দেখলে ঘৃণা হয়, আমাকে বিয়ে করা নাকি তার জীবনের প্রথম ভুল। আহমদ, এগুলো এখানে না বললেই কি নয়? আমি কি বলছি, আমার কথা চেয়ে অনেক ভালো কথাও আছে। আমি তো আর কারো মতো পাবলিক প্লেসে ক্যাম্পাসে কারো অপমান করছি না, এখানে তো কেউ নেই। প্লিজ আর লজ্জা দিও না, তোমার কথাগুলো বুকে গুলির মতো করে লাগে। আমারও এমন হতো, বুঝলেন? তখনই পেছন থেকে মামুন বলে উঠল, প্রেম প্রীতির পরও করতে পাবা দোষ, চল এখন বউ আনতে যেতে হবে। শালা একটু ধৈর্য ধর না, এত উতলা কেন হয়ে আছিস বিয়ে করার জন্য? তুই বুঝতে পারছিস না তুই যে কুরবানি হয়ে যাচ্ছিস, বুঝতে পারলি? হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। নিজে মধু কাটছে আর আমাকে বলে কুরবানি হয়ে যাচ্ছি। ঢং বাদ দিয়ে চল, দেরি হয়ে যাচ্ছে। বাবা মা ওইদিকে কল দিচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, তারা অনেক আগে রওনা দিছে। এখন আমি ভাবি তুই বাকি বুঝতে পারলি? চল, গাড়ি কিন্তু আমি চালাবো। আচ্ছা, চালাচ্ছ? তারপর আমরা গিয়ে গাড়িতে উঠলাম, মামুন পিছনে, আমি ড্রাইভিং সিটে, আর রিহা আমার সাথে বসেছে। আমি গাড়ি চালাতে লাগলাম, আর রিহা আমার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে, আর মনে মনে বলছে, শুধু তোমাকে ভালোবাসি বলেই এখনো আর কাউকে ভালোবাসতে পারিনি। তুমি ফিরে আসবে বলে কাউকে আমার জীবনে আসতে দেইনি। তুমি তো এসেছো ফিরে, কিন্তু কাছে টেনে নাওনি। জানি তুমি এখন এর মাঝে আমার তুমিটা নেই, আর এটাও জানি এবং বিশ্বাস আছে তুমি আমার হবে একদিন। এখন তো তুমি আমার সাথে যাই করো না কেন, তাও তুমি আমার প্রিয় মানুষ আছো, থাকবে সারা জীবন। এদিকে রিহা আমার দিকে আমার মায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি না চাইতেও তার চোখে আমার চোখ পড়ে যাচ্ছে। হাই আল্লাহ, মোরে কোথায় ফালাইলা, এখন বিয়ে করতে যাবো, তাও আবার এদের রোমান্স দেখতে দেখতে। ভাই গাড়ি থামা। মামুনের এমন কথা শুনে বললাম, কিরে কি হয়েছে? শালা বিয়ের করণের জন্য নিয়ে যাচ্ছিস নাকি কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিস? তোরা যেগুলো শুরু করছিস, আমি আর বিয়ে করতে যেতে হবে না, একেবারে কবরে যেতে হবে মনে হচ্ছে। তুই গাড়ি থেকে নাম, গাড়ি আমি চালাতে পারবো। মামুনের এমন কথা শুনে আমি রিহা দুজনে একটু লজ্জা পেলাম। হায় রে আমার লজ্জাবতী বন্ধু, ভাই গাড়ি ঠিক মতো চালা। চালাচ্ছি। তারপর তিনজন নানা কথা বলতে বলতে প্রায় 3 ঘন্টা পর পৌঁছে গেলাম আমার বন্ধুর আর আমার আপু শ্বশুর বাড়ি। পুরো গোষ্ঠী এই বাড়িতে। গাড়ি থেকে নামতেই মা বাবা আঙ্কেল আন্টি অনেক কথা শোনালো। যাই হোক, সব কিছু এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দিলাম। তারপর সবাই মিলে খাবার খেয়ে তাকে স্টেজে নিয়ে গেলাম। মামুনকে সেখানে রেখেই আমি আপুর কাছে চলে যেতে লাগলাম, কারণ ভাগিনাকে দেখতে হবে ভাগিনা কার মতো হয়েছে। তারপর আপুকে গিয়ে বললাম, আপু কেমন আছিস? ভালো, তুই? আমিও ভালো। আমার ভাগিনা কই? তোর বইয়ের কাছে। আপুকে ডাক, বল আমি আমার ভাগিনাকে নেবো, যাও। রিহা তার রুমে আছে, যা গিয়ে রিফাতকে দেখে আয়। পারবো না, তুমি যাও, আমি এখানে আছি। আমার অনেক কাজ, আমি গেলাম, তোর দরকার হলে তুই যা। দেখ, কেউ আমাকে বুঝতে চায় না, যার কাছ থেকে দূরে থাকতে চাই তার কাছে বারবার যেতে হয়। এটা বলে রিহা রুমের দিকে যেতে লাগলাম। রুমের সামনে এসে দেখলাম রিহা আপুর বাচ্চাকে নিয়ে বাচ্চাদের মতো করে খেলা করছে। তার এমন বাচ্চা মন দেখে ঠোঁটে একটা মুচকে হাসি ফুটে উঠল। যাই হোক, ওইদিকে মন না দিয়ে বললাম, আসতে পারি ম্যাম? এটা বলতে রিহা দরজার দিকে তাকিয়ে দেখলো আমি। আরে আসো, এটা তো তোমার রুম, এখানে আসতে অনুমতি নেওয়া লাগে নাকি? না ম্যাম, নিতে হয়, না জানি আবার কোন অপবাদ দিয়ে দেয়। আচ্ছা, তুমি এমন খোঁচা মেরে কথা কবে থেকে শিখলে? যেই দিন থেকে আমাকে মানুষ খোঁচা মেরে কথা বলতে শুরু করেছে সেই দিন থেকে ম্যাম। এই ম্যাম ম্যাম বলা বন্ধ করো, আমি তোমার বউ, বুঝতে পারলে? না ম্যাম, এটা হয় না। কেউ একজন ম্যাম বলতে বলেছে, যদি না বলি আবার কোনো অপবাদ দিয়ে দিবে হয়তো। আচ্ছা, আমি কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? আহমদ, আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না, তুমি আমাকে মেরে ফেলো, এরকম তিলে তিলে কষ্ট না দিয়ে। আপনাকে কেন শুধু শুধু মেরে আমি জেল খাটতে যাব? আজব। আচ্ছা, স্ত্রী হিসেবে মেনে নিলে কি হবে? আমি তো মানছি আমি ভুল করছি,
তাহলে আমাকে কি একটা সুযোগ করে দেওয়া যায় না? সুযোগ অনেক পেয়েছেন, আর না, আমি নিজেকে কষ্ট দিতে চাই না। আমি এখন আমার মতো করে বাঁচতে চাই। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না রিফাতের মতো একটা বাচ্চা তোমার হোক? চলো না আমরা আবার নতুন করে শুরু করি। তা কোনো মতেই সম্ভব না। আর মাত্র কিছুদিন, এরপর আপনি আপনার পথে আর আমি আমার পথে। এখন কি আমি আমার ভাগিনাকে নিয়ে যেতে পারি? রিহা একটু মন খারাপ করে বলল নিয়ে যেতে। রিহা এটা বলাতেই আমি রিফাতকে নিয়ে নিলাম। রিহা আমার চলে যাওয়ার দিকে তাকেই রিহা একা একা বলতে লাগলো, আমি দেখে যাব আর চোখের পানি ফেলে যাব। দেখবো তুমি কত শক্ত হতে পারো। তুমি যত অবহেলা করতে পারো, আমি তত তোমার কাছে যাব। আমি তোমাকে আমার করে ছাড়বই। আমার ভালোবাসা দিয়ে তোমার অভিমান ভেঙে চুরমার করে দেব। এইসব এসে একা একা ভাবছিল। আর আমি দেখি রিফাতকে কোলে নেই হলরুমে এসে একটা জায়গায় বসে রিফাতের সাথে খেলা করতে লাগলাম। ভাগিনা হয়েছে আমার মতো, এখনও কথা বলতে পারে না, কিন্তু বোঝা যাচ্ছে অনেক শান্ত হবে। রিফাতের সাথে খেলা করছি এমন সময় অচেনা একটা মেয়ে এসে বলতে লাগলো, হাই, কেমন আছেন? আমি মেয়েটার দিকে একবার তাকিয়ে আবারও রিফাতের সাথে খেলা করতে লাগলাম। ভালো আছি, আপনি? আমিও। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আহমদ। নাইস নেম। আমারটা কি জিজ্ঞেস করবেন না? ইচ্ছে নেই কারো নাম জিজ্ঞাসা করার, বুঝলেন? ওহ, ভাব দেখাচ্ছেন আমার সাথে? যেটা ভাবতে পারেন, তাই না রিফাত? এদিকে একটা মেয়ে আমার সাথে কথা বলছে, এটা রিহা দেখে রাগে ফুঁসতেছে, কিন্তু কিছু বলছে না, কারণ সে দেখতে চায় আমি কি করি। যাই হোক, আমার নাম রিমা। কি করেন? বউকে নিয়ে নাচতেছি। মজা করেন? আজব, আপনি আমার কি হন যে আমি আপনার সাথে মজা করতে যাব? আচ্ছা, আপনি কি বলবেন সেটা বলে ভাগেন তো। আপনি এই রকম করে কথা বলছেন কেন? আর বলার তো অনেক কিছু, কিন্তু কি করে যে বলি। আরে কি বলবেন সেটা বলেন। আসলে আমি মানে আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? আমার নাম্বার কেন? এমনি কথা বলার জন্য। আমি যখনই কিছু বলতে যাব তখনই পেছন থেকে রেহা এসে বলল, ওই, তুমি এখানে কি করো? আমি তোমাকে কত জায়গায় খুঁজছি, আর তুমি এখানে? আর এই মেয়েটা কে শুনি? চিনি না, এমনি কথা বলতে এসেছে। এটা বলতে রিহা আমার কলার ধরে ফেললো আর বলতে লাগলো, ওই, তুমি তাকে চেনো না, অথচ হেসে হেসে কথা বলতেছো কেন? রিহার এমন কাজে কিছুটা মাথা গরম হলো। মাথা ঠান্ডা রাখলাম, এটা বিয়ে বাড়ি তাই। আরে আপু, ওনার সাথে এইরকম করছেন কেন? ওই মেয়ে, আমি আমার স্বামীকে যা ইচ্ছে তা করব, তাতে তোর কি? কি? উনি আপনার স্বামী? বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করতে হবে না। এই, তুমি কিছু বলছো না কেন? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এইবার বিশ্বাস করতে পারছেন? এখন যান, নেক্সট টাইম এর আশেপাশে যেন না দেখি। সরি ভাইয়া, বুঝতে পারিনি। এ বলে মেয়েটা চলে গেল। আর আমার এমন কথা শুনে রিহা তো মহা খুশি, কারণ সে ভেবেছে আমি এখনও তাকে ভালোবাসি। কারণ রিহা আমাকে এত কিছু বলার পরে আমি কিছু বলিনি, আমি শুধু তার উপর অভিমান করে আছি। রিয়া শুধু এটাই ভাবছে। এদিকে আমি ভাবতে লাগলাম, কি আজব মেয়ে বাবা, একটু আগে কি বলতে চাইছিল আর এখন ভাইয়া বলে চলে গেল। আর রিহা বিয়ে বাড়ি বলে কিছু বললাম না, তুই আমার কলা ধরেছিস তাই না? এইসব ভাবছি, তখন রিহা বলল, এই যে মহারাজা, তুমি এখানে বসে আছো আর ওইদিকে বিয়ে হয়ে যাচ্ছে, মামুন তোমাকে খুঁজতেছে। কি বলেন? তাহলে তো তাড়াতাড়ি যেতে হয়। এই নেন, রিফাতকে রাখেন। এই বলে আমি স্টেজে এসে মামুনের পাশে দাঁড়িয়ে গেলাম। এরপর সব নিয়মকানুন শেষ করে বিয়েটা সম্পূর্ণ হলো। যেহেতু আজ এখানে থাকবো, সেহেতু বাসর এখানেই হবে। তারপর বিয়ে পড়ানো শেষ হলে আমরা মামুনকে ছাদে নিয়ে আসলাম। অনেক আড্ডা মজা করলাম। তারপর রাত 12টার দিকে মামুনকে তার রুমে নিয়ে আসার সময় বললাম, মামা, বেঁচে থাকলে কাল সকালে দেখা হবে। হালা, আমাকে একা ফেলে তোরা চলে যাচ্ছিস? এদিকে আমার ভয় করতে। শালা, একা করি তুই? মনিভাবে আছে না, ঢোক শালা। সকালেতে বিয়ে করার জন্য উতলা হয়েছিলি। এই বলে মামুনকে ভেতরে ঢুকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলাম। তারপর আমরা সবাই যে যার রুমে চলে আসলাম। আমি রিহার রুমে এসে সবাই শুয়ে শুয়ে মোবাইল টিপছি। হঠাৎ কেউ বলে উঠলো, কখন আসলা রুমে? এটা বলতে আমি সামনের দিকে তাকাতেই চোখ আটকে গেল, কারণ রিহা আমার সামনে দাঁড়িয়ে আছে একটা টাওয়াল পেঁচিয়ে। তার পুরো শরীরে টাওয়াল ছাড়া আর কিচ্ছু নেই। আমি তো হা হয়ে রিহার দিকে তাকিয়ে আছি। তার চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এমন অবস্থায় রিহা কি যা সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না। রিহা আমার এমন তাকানো দেখে কিছুটা লজ্জা পেল। আমি রিহার দিকে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো, সে আহমেদ, তুই এত খারাপ হয়ে গেলি? একটা মেয়ের দিকে এইভাবে তাকিয়ে থাকতে তো লজ্জা করে না? আবার আরেক মন বলছে, আরে তুই রিহার দিকে তাকিয়ে থাক, কারণ সে তো তোর স্ত্রী, কোনো পাপ হবে না। এদিকে রিহা, কি দেখছো এমন করে?
রিহার কথায় আমার ধ্যান ভাঙলো। কই কিছু না তো, সরি, আমি বুঝতে পারিনি আপনি গোসল করে আসবেন। আরে ধ্যাত, কোথায় যে আসলাম। এটা বলে রিহাকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম। আর রিহা আমার চলে যাওয়া দেখে দরজার সামনে দৌড়ে এসে দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। এটা কি হলো? আপনি দরজার সামনে এভাবে দাঁড়িয়েছেন কেন? সরেন, আমি বাইরে যাব। বাইরে কেন যাবে? আপনি কাপড় পরবেন, তাই আমি বাইরে যাব। আমি এটা বলতেই হঠাৎ রিহা আমার গলায় 2 হাত দিয়ে বলতে লাগলো, কেন, তুমি থাকলে কি হবে জান? রিহা এমন অবস্থায় আমার কাছে আসায় আমি কি করব বুঝতে পারছি না। আমি ভয়ে ভয়ে তার থেকে ছুটতেই পিছনে যেতে লাগলাম, কিন্তু সে আমাকে ছাড়া নামই নিচ্ছে না। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। আপনি এইভাবে আমার সামনে থাকবেন না প্লিজ, আমাকে বের হতে দেন, আমি বাইরে যাব। এটা বলতে রিহা আমার কলার ধরে আমার আরও কাছে নিয়ে গেল। এতে আমি চোখ বন্ধ করে ফেললাম। রিহার শরীর থেকে কি মনোমুগ্ধকর সুগন্ধ বেরোচ্ছে, যার কারণে আমাকে মাতাল করে দিচ্ছে। আমি রিহাকে কিছু বলতে পারছি না, আমার কি যেন হয়ে গেছে, তাকে সরাতে যেও পারছি না। এই, তুমি আমার স্বামী, তুমি থাকলে কিচ্ছু হবে না। আজ তোর সামনে আমি রেডি হব, আর তুই দেখবি। এই, তুই চোখ বন্ধ করে আছিস কেন? চোখ খোল খোল, আর আমার দিকে তাকা। আমি চোখ বন্ধ করে বললাম, আপনি এমন করছেন কেন? ছাড়ুন, ভালো হবে না কিন্তু। ভালো হবে না, আজ তোর সাথে ভালো হবে না। এটা বলে রিহা আমাকে বিছানায় ফেলে আমার উপর উঠে বসলো। এটা কিন্তু বেশি হচ্ছে, আপনি এরকম করছেন কেন? এটা বেশি কই হচ্ছে, এখন মাত্র শুরু করলাম, আরো কি কি হয় দেখবা জানু। আমি বললাম, মানে এই উল্টাপাল্টা কিছু করলে ফল ভালো হবে না কিন্তু। রিহা আমাকে আর বলতে দিল না, তার আগে আমার তার ঠোঁট দিয়ে ডুবিয়ে দিল আর আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। আমি যত সারাতে চাচ্ছি সে তত আমার ঠোঁটে কামড় দিচ্ছে। সে পাগলের মতো আমার ঠোঁটের উপর অত্যাচার করতেছে। আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, তারপরে আমি কিছু করতে পারছি না। হঠাৎ এই মেয়ের তো শক্তি আসলো কোত্থেকে? তারপরে অনেক কষ্টে রিহাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে থাপ্পড় মেরে দিলাম। এই, তুই এটা কি করতে চাইছিলি? আর একটু হলেই তো খারাপ কিছু হয়ে যেত। হলে হতো, আমি তো আর পরপুরুষ সাথে করে কিছু করছি না, আমি আমার স্বামীর সাথে করছি। রিহার এমন কথা শুনে আমার মাথা আরও গরম হয়ে গেল, তাই আবারও দিলাম ঠাস করে একটা থাপ্পড়। সারাদিন স্বামী স্বামী বলতে বলতে আমার কানের 12টা বাজিয়ে দিছিস। এই, তোর স্বামী বলা আগে কোথায় ছিল? হ্যাঁ, আমাকে যে দিনের পর দিন পশুর মতো অত্যাচার অবহেলা নিষ্ঠুর আচরণ করতি, তখন কোথায় ছিল তোর স্বামীর প্রতি ভালোবাসা? আমার ভুল হয়েছে, তখন আমাকে ক্ষমা করে দাও আহমদ। রিহা আমার হাত ধরে কান্না করতে করতে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। আমি রিহার হাত এক ঝাটকে সারিয়ে বললাম, খবরদার, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবি না। মনে আছে তখন আমিও বলেছিলাম আমি কিছু করিনি? তারপরে আমাকে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দাও। আর তুই আমাকে তখন অনেক কথা শুনিয়েছিলি আর বলেছিস তোকে কখনো ক্ষমা করব না। এখন তুই বল, আমি তোকে কেমনে ক্ষমা করি? তাছাড়া আমার পক্ষে সম্ভব না তোর মতো মেয়েকে আর মেনে নিতে। আজ একটা অন্যায় না করা সত্ত্বেও তুই আমাকে অবিশ্বাস করেছিস, কত অত্যাচার না করেছিস। আবার এমন হবে না তার কি গ্যারান্টি? সো তুই তোর মতো থাক আর আমি আমার মতো। কিছুদিন পরে তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায় চলে যাব। এটা বলতে রিহা আমার পা ধরে বলতে লাগলো, আহমদ, তুমি এমন করতে পারো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। দরকার প্রয়োজনে তোমার পায়ের নিচে পড়ে থাকবো, তাও আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি রিহাকে আমার পা থেকে দূরে সরিয়ে বলতে লাগলাম, তুই আমার পায়ের নিচে থাকলে কি আর না থাকলে কি, আমি তোকে বউ হিসেবে মানব না। আমি তোকে কিছুদিনের মধ্যে ডিভোর্স দিয়ে দেবো। তাছাড়া তোর মতো মেয়ে কারো তো বউ হবার যোগ্যতা নেই। বিয়ের পর যে মেয়ে তার স্বামীকে শারীরিক মানসিক অত্যাচার করতে পারে, সে মেয়ে আর যাই হোক কখনো কারো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। রিহা আবার আমার হাত ধরলো, এতে আমি আরও রেগে গেলাম। এবারে কি চিৎকার দিয়ে বলতে লাগলাম, এই মেয়ে, তোর কথা কানে যায় না নাকি? তোকে আমার শরীরে হাত দিতে মানা করছি না, তারপরে বেহায়ের মতো এত গায়ে পড়ছিস কেন? নেক্সট টাইম এই ভুল যাতে আর না হয়। আর হ্যাঁ, এইরকম নির্লজ্জের মতো না থেকে গায়ে গুছো পড়ে নে। এই বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। এদিকে আমার এমন আচরণে রিহা কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আর কত সহ্য করব আহমদ, এইবার তো বুকে টেনে নাও। আমি তোমার এমন অবহেলা নিতে পারছি না। তোমার এই আকাশ পরিমাণ অভিমান ভাঙাতে গিয়ে দেখবে একদিন আমি হারিয়ে যাব, তখন আর খুঁজেও পাবে না। এই রিহা কথা দিচ্ছে, যেই দিন তুমি আমাকে ছেড়ে যাবে সেই দিন আমিও ছেড়ে যাব, তাও সবাইকে ছেড়ে। তোমার থাকা নিয়ে আমি বাঁচা আর তোমার না থাকা নিয়ে আমি মরা, এটা আমার শেষ কথা। এদিকে আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমি তো এমন জীবন চাইনি। আমি চেয়েছিলাম একটা সুন্দর জীবন। যেদিন নীলা ছেড়ে গেছিল সেই দিন থেকে কষ্ট পেতে শুরু করেছিলাম, কিন্তু নীলা ছেড়ে যাওয়ায় তেমন কষ্ট হয়নি যেমন কষ্ট রিহা দিয়েছিল। আমি চেয়েছিলাম শূন্য থাকতে, কিন্তু রিহা সেই শূন্যতা থেকে
পূর্ণতায় গড়ে তুলল। ঠিক আবার সেই শূন্যতায়ও আবারও ফিরে যেতে হয়েছে। আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে যাওয়া অভিমানে ভেজা চোখ। আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে? সবাই সুখী হতে চায়, কেউ দুঃখ পেয়ে বেদনা পেতে চায় না। তবে আপনি সামান্য বৃষ্টি ছাড়া রংধনু তৈরি করতে পারবেন না। আমি কান্না চেয়ে হাসি পছন্দ করি, কারণ আপনার হাসির পেছনের কারণটি ব্যাখ্যা করা যায়, কিন্তু আমার কান্নার পেছনের কারণটি কাউকে বলা যায় না। আমি চাই না কোনো মায়াতে জড়াতে। যে যেমন আছে ভালোই আছে। আমি না হয় একা শূন্যতার ভেতরে পূর্ণতা খুঁজে বেড়াবো, আর বাকিটা জীবন এভাবে কাটিয়ে দেব। রিহা, আমি তোমাকে আমার মন থেকে বের করে আনার জন্য লড়াই করছি, তবে তোমার বলা প্রত্যেকটি শব্দগুলোই আমি এখনো ধরে রেখেছি। এগুলো ভাবতে ভাবতে কখন যেন 2টা বেজে গেল নিজেও বুঝতে পারলাম না। অনেক ঘুম পাচ্ছে, তাই চোখের পানিগুলো মুছে নিলাম। এই চোখের পানিও বেহায়া, কিছু হতে না হতে ঝরে পড়ে। ছাদ থেকে নেমে রুমে চলে গেলাম। রুমে ঢুকতে দেখি রিহা ঘুমোচ্ছে, মনে হয় কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। আমি আর তেমন তার দিকে নজর দিলাম না। তার চেহারা একটা মায়া আছে, যে মায়াতে আমি বারবার পড়ে যাই, তাও নিজের অজান্তে। তারপর নিজের মতো করে নিজে ঘুমিয়ে গেলাম। সকাল সকাল একটু তাড়াতাড়ি করে উঠে পড়লাম। তারপর আম্মুর কাছে গেলাম। কেন? সেটা পরেও আনতে পারবি। আজ কেন? আজ কোথাও যাওয়া হচ্ছে না? ও আচ্ছা, ঢাকায় যখন যাচ্ছিস তাহলে রিহামাকে নিয়ে যা। মেয়েটা তুই যাবার পর একদম একা একা থাকতে শুরু করেছিল, এবং কোথাও যেতে বললে যায় না। তুই মেয়েটাকে নিয়ে যা। কেন? কি জন্য? এটা বলে আমি চলে আসলাম রুমে। তারপর এডু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে রিহা ঘুম থেকে উঠেই রুমের এদিক ওদিক আমাকে খুঁজতে লাগলো। কই গেল আহমদ? মনে হয় ছাদে আছে, যাই তার জন্য গিয়ে নাস্তা বানাই নিজের হাতে। রিয়া এটা বলে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখতে পেল সবাই মিলে খাবার খাচ্ছে, আর রিয়া সেই দিকে না তাকিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলো। রিহা, কোথাও যাচ্ছিস? তোমার মেয়ের জামাইয়ের জন্য নাস্তা বানাতে যাচ্ছি। রিহা, তার আর প্রয়োজন নেই, তুমি আমাদের সাথে এসে খাবার খাও। কেন প্রয়োজন নেই? আহমদ আজ সকাল সকাল ঢাকায় চলে গেছে কলেজের কাগজপত্র আনতে। রিহা আসো, খাবার খেয়ে যাও। না ভাবি, আমি নাস্তা করব না, আমার খিদে নেই। রিহার এমন আচরণ আম্মু কিছুটা বুঝতে পারছে, তাই আম্মু তাড়াতাড়ি খেয়ে রিহার জন্য একটু খাবার নিয়ে রিহা রুমের দিকে যেতে লাগলো। আম্মু রুমে এসেই দেখে রিহা কান্না করছে। রিহামা, তুই কান্না করছিস কেন? রিহা আম্মুর গলা শুনতে পেয়ে তাড়াতাড়ি চোখ মুছে একটা শুকনো কাশি দিয়ে বলতে লাগলো, তাহলে কি করছিলি? ও এটা বলে রিহার পাশে বসলো, আবার বলতে লাগলো, আমার সাথে মিথ্যা বলিস? মার সাথে? কি হয়েছে সব খুলে বল। দিব একটা। তাড়াতাড়ি বল কি হয়েছে। ওই হারামজাদা কিছু কি বলেছে? কিছু কইলে বল, আমি হেতের অবস্থা খারাপ করে দিমু। ওহ, বুঝতে পারছি, তুই তো আর আমাকে মা মনে করিস না, তাই বলতে চাচ্ছিস না। আচ্ছা থাক, আমি যাইগা। এটা বলে আম্মু উঠে চলে যাবে। তখন রিহা আম্মুর হাত ধরে বসিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আম্মু রিহার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, কি হয়েছে বল আমাকে। তারপর রিহা আমাকে সব খুলে বলল। তাহলে এই ব্যাপার? একবার বাড়ি যায়, ওর ক্লাস নিব। আমার বউমাকে কষ্ট দেওয়া, ডিভোর্স দেওয়ার দেখাবো মজা। একবার বাড়ি যা। মা বিশ্বাস করেন, আমি আহমদকে ছাড়া বাঁচবো না। যেই দিন আমাকে ডিভোর্স দিবে আমি সেই দিন নিজেকে শেষ করে দিব। আম্মু রিহার এমন কথা শুনে রিহার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, আরেকবার যদি মরার কথা বলিস তাহলে তোকে আমি আর আস্ত রাখবো না। এই খাবারগুলো খেয়ে নে। না মা, খাবো না। আম্মু রিহার দিকে চোখ গরম করে খেতে বলল। আম্মুর এমন ধমকে রিহা তাড়াতাড়ি খাবার খেতে লাগলো। সুন্দর মতো খাবার খেয়ে নিচে আয়, কাজ আছে। আর আহাম্মদের কথা তোকে চিন্তা করতে হবে না। আহাম্মদ শুধু তোর, বুঝতে পারলি? তারপর আম্মু চলে গেল। এইদিকে আমি ঢাকায় সেসব কাগজপত্র ঠিকঠাক করে নিলাম। তারপর ওখানে নানা জায়গাতে ঘুরতেই মনটা ভালো করতে লাগলাম। আমি আজ না আসলেও চলতো, কিন্তু রিহার সামনে থাকতে মন চাইছে না। ওকে দেখলে বুকের মাঝে কেমন যেন হয়, আবার আগের কথা মনে পড়লে মাথা গরম হয়ে যায়। তাই এটার বাহানা দিয়ে এখানে চলে আসলাম। এক কাজে দুই কাজ হয়ে গেল। তারপর ঢাকায় সন্ধ্যা পর্যন্ত ঘুরে রওনা দিলাম সোজা বাড়ির উদ্দেশ্যে। আমার মনে হয় এতক্ষণে বাসায় সবাই পৌঁছে গেছে। রাত 1টার দিকে বাড়ি পৌঁছালাম। সবাই ঘুমিয়ে আছে, তাই তাদের ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, সেটা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম। বাড়িতে ঢুকতেই অবাক হয়ে রিহার দিকে তাকালাম। মাশাল্লাহ,
মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। কি যেন মায়া আছে তোমার এই দুই আঁকিতে। তার মুখের দিকে তাকালেই এক অজানা মায়া কাজ করছে। রিহার ঘুমন্ত চেহারার মায়া আমাকে তার দিকে আকৃষ্ট করছে। রিহাকে ঘুমন্ত অবস্থায় একদম বাচ্চাদের মতো লাগছে। আমি নিজেও বুঝতেছি না আমি কি ভাবছি। রিহাকার উপস্থিতি টের পেয়ে তার ঘুম ভেঙে গেল। সেই চোখ খুলতে দেখতে পেল আমি তার সামনে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এর মধ্যে দুজনের চোখাচোখি হতেই আমি চোখ নামিয়ে ফেলে নিজেকে ঠিক করে নিলাম। তুমি এসেছো? না, আমার ভূত আইছে। এইভাবে কথা বলছো কেন? সোজা বললেই তো হয়। চোখে কি মিষ্টি নিয়ে বসেছিলেন? দেখতে পাচ্ছেন না আমি এসেছি? তা এত রাত হয়ে গেছে এখনো রুমে যাননি কেন? আপনার জন্য। আপনি কখন আসবেন? কখন আমি দরজা খুলে দিব, তারপর ফ্রেশ হয়ে দুজন একসাথে খাবার খাবো, তাই বসেছিলাম। আমার জন্য অপেক্ষা করার কি আছে? আর এত রাত পর্যন্ত খাবার না খাওয়ার কি আছে? মা বাবার সাথে খেয়ে নিলেই পারতেন। মাত্র এইটুকু সময় অপেক্ষা করছি মাত্র। আরে অপেক্ষা তো তোমার জন্য সারা জীবন করতে পারবো। যত সব ন্যাকা ন্যাকা কথা একটু কম বলবেন। আমার সব কথায় তোমার ন্যাকা মনে হয়। যেদিন থাকবো না সেদিন বুঝবা। এখন যান, ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার গরম করে আনছি। আমার জন্য লাগবে না, আপনি নিজে খেয়ে নিন, আমার ক্ষুধা নেই। এটা বলে আমি রুমে চলে আসলাম। আমার এমন কথা শুনে রিহা মন খারাপ করে নিল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বেরোতে দেখি রিহা বিছানার এক পাশে শুয়ে আছে। আমি রিহার সামনে গিয়ে বললাম, খাবার খেয়েছেন? আমি খেলেই কি না খেলেই কি, এতে কারো যায় আসে না। বাবা কি অভিমান। এই যান, খাবার খেয়ে আসেন। এত রাত পর্যন্ত জেগেছিলেন, আর এখন না খেলে শরীর অসুস্থ হবে। শরীর খারাপ হলে আমার হবে, না হলেও আমার হবে, এতে আপনার ভাবার প্রয়োজন নেই। আমাকে বিরক্ত করিয়েন না, আমার খিদে নেই। আচ্ছা চলেন, আমিও খাবো। এখন তো চলেন, দুইজন একসাথেই খাবো। আমি এটা বলতেই রিহা রাজ্য জয়ের একটা হাসি দিয়ে বলল, সত্যি? এখন চলেন, দুইজন একসাথে খাবো। চল চল। রিহা এটা বলে তাড়াতাড়ি নিচে গিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলো। আজ রিহার খুশি দেখে আমার মুখ অজান্তে একটা মুচকে হাসি ফুটে উঠলো। তারপরে আমি রিহার পেছন পেছন রান্নাঘরে গিয়ে দেখলাম রিহা ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নিচ্ছে। আমি পেছন থেকে রিহার দিকে তাকিয়ে আছি। সে অনেক খুশি, আর খুশি মনে খাবার গরম করতে লাগলো। আমি বোধহয় রিহা কেমন খুশি আর কখনো দেখিনি। আমি রিহার দিকে একদিনে তাকিয়ে আছি। হঠাৎ রিহা আহ করে চিৎকার দিল। রিহার চিৎকার আমার ধ্যান ভেঙে গেল। আমি তাড়াতাড়ি রিহার কাছে গিয়ে বললাম, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার দিলে কেন? রিহার ডান হাতটা একটু পেছনে লুকিয়ে বলল, কই কিছু হলো না তো, এমনি তুমি মনে হয় ভুল শুনেছ। আমি কিছু ভুল শুনিনি। আচ্ছা ডান হাত পিছনে কেন? কি লুকোচ্ছ তুমি? কই কিছু না তো। তুমি টেবিলে গিয়ে বসো তো, আমি খাবার আনছি। মাথা গরম করো না তো। রিহার হাতটা ধরে পেছন থেকে সামনে আনলাম, আর দেখতে পেলাম তার একটা আঙ্গুল অনেকটা কাটা। এখন দেখছি কাটা আঙ্গুলটাতে হালকা তেলও আছে। মনে হয় খাবার বাড়ার সময় তরকারি ঝোল পড়েছে, তাই ব্যথা করছে। এটা কখন কেটেছে আর কিভাবে? সন্ধ্যায় রান্না করার সময় আঙুলটা কাটছিল। তা একটু সাবধানে কাজ করবে না? যাও টেবিলে গিয়ে বসো, আমি খাবার আনছি। না আমি পারবো, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। তোকে এত কথা বলতে বলেছি? যেটা বলছি সেটা কর, যা টেবিলে গিয়ে বস। আমার ধমক খেয়ে রিহা সোজা টেবিলে গিয়ে বাচ্চাদের মতো চুপ করে বসে আছে। আমি খাবারগুলো টেবিলে নিয়ে গিয়ে রিহার পাশে বসলাম। রিহার মুখে খাবার তুলে বললাম, নাও খেয়ে নাও। আমার এমন কাজ দেখে রিহা তো পুরো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, হা কর। আমার কথায় রিহা অবাক হয়ে হা করলো, আর আমি রিহাকে খাইয়ে দিতে লাগলাম। আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তব? এই বলে রিহা নিজে নিজে চিমটি কাটলো। আহ বলে মৃদু আওয়াজ করলো। কি হয়েছে, এরকম হ্যাবলার মতো কি দেখছো? রিহা বারবার অবাক হচ্ছে আমার কাজকর্ম দেখে। আচ্ছা তুমি আহমদ? না, আমি বহুরূপী। এসব বাজারে চিন্তা বাদ দিয়ে খাবার খান ম্যাডাম। খাওয়া দাওয়া শেষ করে দুজন একসাথে রুমে গেলাম। তারপর আমি যখন সবাই শুতে যাব তখন। ওখানে যাচ্ছ কেন? কেন, ঘুমোতে যাচ্ছি। কেন, বিছানা থাকতে সোফায় কেন আছো? বিছানায় ঘুমাও। এই বিছানায় আমার মতো চরিত্রহীন লম্পট ছেঁচড়ে ঘুমানোর কোনো অধিকার নেই। এতক্ষণ ঠিক ছিল, আবার কি হলো? তুমি আবার শুরু করে দিলে। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করো। আমার ভুল হয়েছে। তুমি আর সোফায় ঘুমিও না। এক মিনিট, আপনি কি আমার একটু আগের ব্যবহার দেখে অন্য কিছু ভেবেছেন নাকি? মানে? না মানে আপনি হয়তো ভাবছেন একটু আগে আমি আপনার কেয়ার করলাম, নিজেতে খাইয়ে দিলাম, আর আপনি ভাবছেন আমি এটা আপনাকে ক্ষমা করে দিয়েছি, তাই না? যদি এটাই ভেবে থাকেন তাহলে ভুল। আসলে কেউ আমার জন্য না খেয়ে বসেছিল, আর আমি খাবো না বলেছিলাম, তো সেও না খেয়ে ঘুমিয়ে যাচ্ছে। তাই মনের মধ্যে একটু অনুশোচনা হলো, তাই আমি খাবার জন্য রাজি হলাম। তার মধ্যে ছিল কাটা হাত, তাই বাধ্য হয়ে খাইয়ে দিলাম। এর চেয়ে বেশি কিছু না। রিহা আমার এমন কথা শুনে কান্নামুখী হয়ে গেল। এখন উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে আপনি আপনার মতো ঘুমান, আমি আমার মতো।
এই বলে আমি সোফায় শুয়ে পড়লাম। আমি কি আর কখনো আহমেদের বুকে যেতে পারবো না? সারা জীবন কি এভাবে আলাদা হয়ে থাকবো? আজ একটা ভুলের জন্য আমি তোমার এতটা কাছে থেকে অনেক দূরে। একটু আগে কি ছিল আর এখন কি? মনে করছিলাম যে সব ভুলে গিয়েছে, কিন্তু সে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি। মনে করছিলাম আজ থেকে হয়তো জীবন থেকে হতাশা চলে যাবে, কিন্তু আরও হতাশা বাড়াবে এটা জানতাম না। কি আর করব, সবাই তো বলছিল আমি এইসব ঠিক করছিলাম না, কিন্তু আমি বুঝতে পারিনি। শালি নীলার বাচ্চা, নিজে তো দুই নৌকায় পা দিয়ে এই পার পারলি না ওই পারও পেলি না। চলো তো এই দিকে। রিহা আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়লো আর নীরবে চোখের পানি ফেলতে লাগলো আর বলতে লাগলো, গেলি না প্যারার দেশে, কিন্তু যাওয়ার আগে লাগিয়ে দিলে আমার সংসারে আগুন। রিয়া এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালবেলায় মনের সুখে ঘুমাচ্ছিলাম, কিন্তু আমার ভালো কি আর তারা চায়? ঠিকমতো ঘুমোতে দিচ্ছে না, ডাকাডাকি শুরু করে দিল। কি হয়েছে, ঘুমোতে দাও তো। ওই ওঠ, সকাল পেরিয়ে দুপুর হয়ে আসছে, এখনো ওঠার কোনো নাম নেই। এই ওঠ বলছি। কানের কাছে না চিল্লে যা তো এখান থেকে, আমি ঘুমাবো। ওঠ বলছি আহমদ, ওঠ, কলেজে যাবা না? ওঠো আহমদ। এটা বলে আমার শরীরে ধাক্কাতে লাগলো। এবার আমার মাথা গরম হয়ে গেল, তাই শোয়া থেকে উঠেই রিহার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিলাম। এই, তোকে আরও একদিন বলছি না আমাকে ঘুম থেকে না ডাকতে, তারপরও কেন ডাকতেছিস? আর কাল না তোকে মানা করলাম আমার গায়ে হাত দিবি না? এটা বলার পর আজ গায়ে হাত দিলি কোন সাহসে? রিয়া আমার কথাগুলো গালে হাত দিয়ে মাথা নিচু করে শুনতেছে। আমি আবারও বললাম, আচ্ছা তুই কি আমাকে শান্তিমতো বাঁচতে দিবি না? প্রতিদিন সকাল হলে কানের কাছে এসে মশার মতো ভ্যান ভ্যান করস। তোর কি একটু লজ্জা সরব নেই? এত কথা বলে তারপরেও কোনো কাজ হয় না। যত সব নাটকবাজ মেয়ে আমার কপালে এসে জোটে। এটা বলে ফ্রেশ হতে চলে গেলাম, আর ইয়া সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে মোবাইল হাতে নিয়ে কয়টা বাজতেছে দেখতে লাগলাম। আর সময় দেখতে আমি অবাক, 11টা বাজে। ও শিট, শুধু শুধু মেয়েটাকে এতগুলো কথা শোনালাম আর থাপ্পড় দিলাম। এখন নিজের কাছে খারাপ লাগছে। যাই হোক, এইসব না ভেবে কাগজপত্র নিয়ে নিচে যেতে লাগলাম, কারণ আজ আমাদের আগের কলেজে ভর্তি হব। নিচে গিয়ে মাকে বললাম, মা নাস্তা দাও। এটা বলতে রিহা নাস্তা নিয়ে আসলো, আর আমি বসে নাস্তা করতে লাগলাম। মা কোথায়? আম্মু তো মামুনদের বাসায় গিয়েছে, ওখানে তো আজকে দাওয়াত আছে আমাদের। ও আচ্ছা, আপনি নাস্তা করেছেন? এটা বলে রিহার দিকে তাকাতে নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে। কেন না বুঝে তাকে থাপ্পড় দিলাম। আসলে সরি, আমি বুঝতে পারিনি। সরি কেন? এটা আমার প্রাপ্য। আসলে আমি বুঝতে পারিনি, কাল রাতে দেরিতে ঘুমিয়েছিলাম তো, তাই একটু মাথা গরম হয়ে এরকম করেছি। আরে সমস্যা নেই। তারপরে আমি নিজের মতো নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে গিয়ে সকল কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়ে গেলাম। তারপর কলেজ থেকে বের হয়ে যখনই মামুনদের বাসার উদ্দেশ্যে রওনা দিব, তখন মনে হলো রিহা তো বাড়িতে একা। তাই আবারও বাসার দিকে যেতে লাগলাম আর ভাবতে লাগলাম, ইদানিং আমি রিহার প্রতি খুব দুর্বল হয়ে যাচ্ছি। রিহার প্রতি চিন্তা বেশি হচ্ছে। কেন হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না। রিহাকে দেখলে আমার মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। এইভাবে অনেক আবল তাবল কথা ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকেই রিহাকে বললাম, তাড়াতাড়ি রেডি হও, মামুনদের বাসায় যাব। একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসতেছি। তারপর কিছুক্ষণের মধ্যেই রিহা রেডি হয়ে নিচে আসলো। দুইজন মিলে মামুনদের বাসায় গেলাম। মামুনদের বাসায় যেতেই রিহা মণিভাবির কাছে চলে গেল, আর আমি চলে আসলাম মামুনের কাছে। খিরে জামাই, কি খবর? ভালো। তোর? তোমাদের তো ভালোই যাবে ভাই, নতুন বিয়ে করছো, তা রাত কেমন কাটলো? তোর কেমন কাটছে? আমারও তেমন। এইভাবে নানা কথা দিয়ে দুইজন আড্ডা দিতে লাগলাম। এদিকে রিহা মণিভাবির কাছে গিয়ে, কি নতুন বউ শ্বশুর বাড়িতে দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভালো। তা তোর সমস্যা কি সমাধান হলো? আরে কিন্তু মনে হচ্ছে অতি তাড়াতাড়ি ঠিক হবে। কিন্তু কিন্তু কি? আরে বলিস না, আহমদের হাব ভাব বোঝা যায় না, মুহূর্তের মধ্যে গিরগিটির মতো রং বদলায়। এই ভালো তো এই মাথা গরম। দেখ, এখন তুই যেভাবে বলছিস তোর মনের মাঝে একটু রোমান্টিক ভাব নেই, দেখবি তাড়াতাড়ি ঠিক হবে। আচ্ছা, তুই আমার সংসার গড়তে চাইছিস নাকি ভাঙতে? মানে বুঝতে পারছি না, খুলে বল। আরে শালি, ওর সামনে যখনই রোমান্টিক ভাব নিয়ে যায় তখনই থাপ্পড় মেরে গাল লাল করে দেয়। তুই এটা কি বলছিস? আমার কিন্তু সন্দেহ হচ্ছে, আবার হাওয়া ন্যাঙ্কা হয়ে গেলাম না তো? ওই একদম উল্টাপাল্টা বলবি না তো, নাক ফাটিয়ে দিব। আহমদ আমার উপর জাস্ট রাগ করে আছে, বুঝতে পারছিস? আচ্ছা, অনেক তো আড্ডা দিলাম, চল খেতে চল। এদিকে আমরা আড্ডা দিতেছিলাম, এমন সময় খাবার খেতে ডাক দিল, তাই চলে গেলাম। তারপর সবাই মিলে খাবার খেতে লাগলাম। খাবার শেষ করে মামুনদের বাসায় আরও কিছুক্ষণ থেকে সন্ধ্যার দিকে চলে আসলাম আমাদের বাড়ি। রুমে আসতে আমার মাথাটা ব্যথা করতে লাগলো। তখন আমি শুয়ে রিহাকে বললাম,
এই আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসেন তো। রিয়া আমার আদেশ পেয়ে তাড়াতাড়ি কফি আনতে চলে গেল। রিয়া যেতেই আমি একটা মুচকে হাসি দিলাম। তুমি শুধু কফি নিয়ে আসো চান্দু। রিয়া কিছুক্ষণ পর হাসি মুখে কফি নিয়ে এসে আমার সামনে ধরে বলল, এই নাও। তারপর আমি কফি নিয়ে এক চুমুক দিতেই, ওয়াক থু, এটা কোনো কফি হলো? এই বলে দিলাম এক থাপ্পড়। আমার থাপ্পড় খেয়ে রিয়া একটু দূরে ছিটকে পড়ল আর গালে হাত দিয়ে আমার দিকে করুণ চাহনিতে তাকিয়ে রইল। এত বড় দামড়ি হয়ে গেছে, এখনো কফি বানানো শিখেনি। চা বানিয়ে নিয়ে আয়। কফি খাওয়ার মুডই চলে গেল। তুমি এমন করে কথা বলছো কেন? আমি তো কফি ভালো বানিয়েছি। তো কেমন করে বলবো তোকে? কফি বানাতে পারিস না, আবার মুখে মুখে তর্ক করিস। ইচ্ছে করছে আরেকটা দিতে। মানুষকে তো আদেশ দিতে ভালোই পারিস, নিজে ভালো মতো পালন করতে পারিস না কেন? প্লিজ আহমদ, খোঁচা মেরে কথা বলো না। তুমি খালি পুরো কথা দিয়ে খোঁচা মারো কেন? আমার খুবই কষ্ট হয় যখন আমার করা অন্যায়গুলো দিয়ে আমাকে খোঁচা মেরে কথা বলো। একদম মুখে মুখে তর্ক করবি না। যখন তুই করেছিলি তখন মনে ছিল না? এখন কেন কষ্ট হয়? আর কষ্ট কি শুধু তোরই হচ্ছে, আমার হয়নি? এখানে দাঁড়িয়ে না থেকে যেটা করতে বলেছি সেটা কর, যা। এই দেখ, মহারানী এখনও তাল গাছের মতো দাঁড়িয়ে আছে। এই কানে শুনতে পাস না? যা, চা বানিয়ে নিয়ে আয়। পুরো ঘাট তেরা মনে হয়। আমার জোরে ধমক শুনে রিয়া আটকে উঠল। তারপর তাড়াতাড়ি কফিটা নিয়ে চলে গেল নিচে। এখন তো সবে শুরু হয়েছে মিস রিহা, সিনেমা তো আভি ভি বাকি হ্যাঁ। আসলে কফি ঠিকই ছিল, কিন্তু আমি ইচ্ছে করে বলেছি ভালো হয়নি। এইদিকে রিয়া নিচে গিয়ে কফিতে চুমুক দিয়ে দেখে কফি তো ঠিকই আছে, তাহলে এমন কেন করলাম? যাই হোক, এবার সে সুন্দর করে চাটা বানিয়ে নিয়ে আমার রুমে আসলো। এই নাও, এবার সুন্দর করে বানিয়ে নিয়ে আসছি, খেয়ে দেখো কেমন হয়েছে। এত কনফিডেন্স? আচ্ছা দেন। এটা বলে রিয়ার হাত থেকে চাটা নিলাম। তারপর চায়ের দিকে তাকিয়ে দেখি এটা কি চা? দুধ চা। এটা বলতে রিহাকে আবার থাপ্পড় দিলাম। এই তুই জানিস না আমি দুধ চা খাই না? যা রং চা নিয়ে আয়। সেটা আগে বললেই পারতে। কেন, তুই জিজ্ঞাসা করতে পারতিস না? যা, এখন বেশি বগর বগর না করে চা নিয়ে আয়। আমার কথা শুনে রিহা মনে মনে রাগ করে চা বানাতে চলে গেল। কি জানতো, কেমন লাগে? একদিন আমার গায়ে তুমি চা ছুঁড়ে মেরেছ, কিন্তু আমি তো তোমার মতো না, তাই এতটুকুই কষ্ট দিচ্ছি। এদিকে রিহা কুত্তা বেলাই হনুমান খাটা শয়তানের নাতি, তোকে শুধু বাগে পাই তারপরে দেখাবো। এবার এমন চা বানাবো তুই খেয়ে কুল পাবি না। এইসব বলছে আর চা বানাচ্ছে। তখন আম্মু এসে বলল, কিরে রিহা মা, তোকে অনেকক্ষণ ধরে দেখছি 1 কাপ নিয়ে একবার রুমে যাচ্ছিস, আবার কিছুক্ষণ পর রুম থেকে রান্না করে আসতেছিস, কি ব্যাপার? তেমন কিছু না, তোমার ছেলে আমাকে একটু বাজিয়ে দেখছে। এমন চা দিব যা তোমার ছেলে আর কখনো খায়নি। কি এমন দিবি শুনি? এই যে আমার মুখের ভিটামিন, এতক্ষণ আমাকে কষ্ট দেওয়া, তাই না? এইবার বুঝবে ঠালা। একদম ঠিক কাজ করেছিস, যা নিয়ে যা। আমার বৌমাকে কষ্ট দেয়া, তাই না? এইবার একেবারে স্পেশাল চা খাবি। এই বলে মা রুমে চলে গেল। এদিকে আমি তো মহা খুশি রিহাকে প্যারার মধ্যে রাখতে পেরে। টিঙ্কা চিকা। এদিকে রিহা চা বানিয়ে একদম খুশি মনে আমার রুমে আসতে আসতেই বলল, এবার বুঝতে পারবে আমাকে প্যারা দেওয়া, তাই না বাবু? রিহা রুমে এসেই আমার দিকে চা বাড়িয়ে বলল, এই নাও স্পেশাল রং চা খাও। ও, স্পেশাল তাই না? দাও দেখি তোমার স্পেশাল চা কেমন হলো। তারপর এদিকে আমি 4 কাপটা নিয়ে চুমুক দিতে যাব। আমি চুমুক দিতে গিয়েও দিলাম না। কি হলো, খাও আর বলো কেমন হয়েছে। আমি তো একটা কথা বলে গিয়েছি। কি? আমি চা খাওয়ার আগে পানি খাই, যাও আমার জন্য পানি নিয়ে আসো। এটা বলতে রিহা পাশে থাকা টেবিলে থেকে পানি দিতে লাগলো। ম্যাডাম, পানি এখান থেকে না, নিচ থেকে নিয়ে আসো। কেন, এখান থেকে দিলে কি হবে? এটা কি পারি না? তোকে যেটা বলেছি সেটা কর, যা নিচ থেকে পানি নিয়ে আয়। যাচ্ছি, এত চিৎকার করা লাগবে না। এরপর রিহা আমাকে গালি দিতে দিতে নিচে চলে যেতে লাগলো। এইদিকে আমি ভাবছি, কি মিস রিহা, আমাকে থুতু মেশানো চা খাওয়াবা? আমি ধরতে পারবো না এটা কি করে হয়। এটা বলেই জানালা দিয়ে চাটা ফেলে দিলাম। আসলে রিহা যখন রং চা বানাতে গিয়েছিল তখন আমি তো আর পেছন গিয়েছিলাম কি করে তা দেখতে। তখন মা রিহার কথা শুনতে পেয়ে গেছি। এদিকে রিহা আমার জোরে পানি এনে আমাকে দিতে লাগলো, আর আমি নিতেছিলাম। এমন সময় হাত ফসকে পানির গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। এতে আমি রিহাকে ঠাস করে কষে থাপ্পড় মেরে দিলাম। একটা কাজও ঠিক মতো করতে পারিস না? কেন যে এখানে থাকতেছিস আর খাবার নষ্ট করতেছিস? কিছুই পারিস না। আমি তো ইচ্ছে করে ফেলিনি, হাত ফসকে পড়ে গিয়েছে। তুই ইচ্ছে করে ফেলছিস যাতে আমি ব্যথা পাই। আসলে তুই আমার ভালোই চাস না, তাই এমন করছিস, তাই না? তুই আরেকদিন এমন করছিস, আমাকে চা ফেলে দিছিলি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, এটা চা ছিল না। যা, এগুলো পরিষ্কার করে নে। যত সব ফাউল মার্কা কাজের লোক।
তুমি আমাকে কাজের লোক বলতে পারলে? তো তোকে কি রানী বলবো? তুই তো কাজের লোক। তাছাড়া যে নিজের স্বামীকে সবার সমানে ড্রাইভার বলতে পারে, তাকে এই রুমের কাজের লোক শুনতে তো কোনো বাধা নেই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও আহমদ। আমি তোমার এমন অবহেলা সহ্য করতে পারছি না। আমি তোমার পায়ে পড়ি। আমার অবহেলা সহ্য করতে না পারলে দূরে গিয়ে মর, এখানে কেন? এমনভাবে কথা বলো না, আমার কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তো যখন আমাকে বলতে এইসব কথা, আমার কি খুশি লাগতো? যা তো এখান থেকে, তোর ন্যাকা কান্না সহ্য হচ্ছে না। এখন ন্যাকা কান্না না করে এগুলো পরিষ্কার করে আমার পাটা একটু টিপে দে তো, পায়ে অনেক ব্যথা করছে। এই বলে আমি বিছানায় শুয়ে পড়লাম। এদিকে রিহা কান্না করতে করতে কাজগুলো পরিষ্কার করছে। পরিষ্কার করা শেষ হলেই রিহা আমার পায়ের কাছে এসে সুন্দর করে পা টিপে দিতে লাগলো। আহ, কি শান্তি! নরম নরম হাতে রিহা পা টিপে দিচ্ছে, আমার তো আরামই লাগছে। এই ভালো করে টিপে দে। দিচ্ছি। এটা বলে রিয়া মনে মনে বলতে লাগলো, আর কত কষ্ট দিবা আহমদ? এইবার তো মেনে নাও, আমি না হয় ভুল করে তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু তুমি কেন জেনে শুনে কষ্ট দিচ্ছ? এদিকে রিহা এগুলো ভাবতে ভাবতেই আমার দিকে তাকালো। দেখলাম আমি ঘুমিয়ে গেছি। মাঝরাতে ঘুম ভাঙতেই রিহা এমন একটা কাজ করলো যা আমি ভাবতে পারিনি। তা কি করেছে জানতে চান? এর পরের পর্বের জন্য অপেক্ষা করুন। তো বন্ধুরা, গল্পটি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পে। টাটা।